আচ্ছা। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আহ, আচ্ছা, সো আমরা হচ্ছে গত ক্লাসে ওয়াইল লুপ, ফর লুপ এগুলো রিলেটেড জিনিসপত্র দেখতেছিলাম। তো আহ, গতদিনের ওয়াইল লুপের ব্যাপারটা যদি একটু মনে করাই, যে আমরা কোন একটা কাজ রিপিটেডলি করার জন্য লুপ ইউজ করতে পারি, ওয়াইল লুপ ছিল তার মধ্যে একটা। তো ওয়াইল লুপের সিনট্যাক্সটা ছিল এরকম যে লেটস আমি 1 থেকে 10 পর্যন্ত স্ক্রিনে প্রিন্ট করতে চাই। তখন আমরা এরকম একটা ভ্যারিয়েবল নিব, i = 1, আর দেন এখানে একটা ওয়াইল লুপ লিখতে হবে, এবং সেটার সিনট্যাক্স ছিল ওয়াইল, তারপর ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন, যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ হচ্ছে আমাদের আহ, এই ওয়াইল লুপের ভিতরে যে স্টেটমেন্ট গুলো লিখবো সেগুলো এক্সিকিউট হবে। সো আমরা এখানে লিখতে পারি যে ওয়াইল i < 10, ততক্ষণ হচ্ছে আমরা স্ক্রিনে আই এর ভ্যালু প্রিন্ট করব। তো এটা ছিল আমাদের সেই 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার প্রোগ্রাম, এবং পরে হচ্ছে এখানে একটা i++ দিতে হয়, যাতে প্রত্যেকবার প্রিন্ট করার পর আই এর মানে 1 বেড়ে যায়, কারণ আদারওয়াইজ এই কন্ডিশনটা আসলে কখনোই ফলস হবে না। সো এই প্রোগ্রামটা যদি আমরা রান করি গতদিনের মতো, তাহলে আমরা দেখবো যে স্ক্রিনে 1 থেকে 10 পর্যন্ত সব কয়টা নাম্বার প্রিন্ট হয়েছে। তো ওয়াইল লুপ লেখার ক্ষেত্রে একটা কমন মিস্টেক যেটা হয়, যে এই i++টা না লেখা। তো এই i++টা না লিখলে তখন কিন্তু এই কন্ডিশনটা অলওয়েজ ট্রু থাকবে। সো আই এর ভ্যালু 1, তো i < 10 এই কন্ডিশনটা তখন ট্রু, এটা প্রিন্ট হবে, বাট আই এর মানের কোনো পরিবর্তন হবে না, আই এর মান 1ই থেকে যাবে। সো পরে আবার যখন ব্যাক করবে দেখবে এই কন্ডিশনটা আবার ট্রু। সো তখন এই প্রিন্টএফটা আবার কাজ করবে, এন্ড অ্যাজ আ রেজাল্ট যেটা হবে, যে বারবার প্রিন্ট হতে থাকবে, এন্ড এটা একটা ইনফিনিট লুপ হয়ে যাবে। সো লুপ রিলেটেড প্রোগ্রাম লেখার সময় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোনোভাবে যাতে আমার প্রোগ্রাম ইনফিনিট লুপে না পড়ে। সো এইখানে যেমন একটা ইনফিনিট লুপ সিচুয়েশন হয়েছে, and আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ওয়ান প্রিন্ট হচ্ছে। তোমরা যদি তোমাদের কম্পিউটারে করো, দেখবে যে অসংখ্য ওয়ান প্রিন্ট হয়েই যাচ্ছে, থামতেছে না। এখন আরেকটা ভুল যেটা হয়, যে i++টা লিখবো বাট এই যে বাইরে, ওয়াইল এটা লিখলাম, বাট i++টা লুপের এই যে সেকেন্ড ব্র্যাকেট যে বাউন্ডারি আছে তার বাইরে লিখলাম, তাহলেও কিন্তু কাজ হবে না, তাহলেও এটা একটা ইনফিনিট লুপ হবে। কেন? কারণ i এর ভ্যালু 1, আর এই কন্ডিশনটা ট্রু, ভিতরে ঢুকলাম, প্রিন্ট করলাম, দেন কিন্তু আবার এই কন্ডিশনটা চেক করবে। সো এই i++টা কিন্তু লুপের বাইরে পড়ে গেল। সো অ্যাজ এ রেজাল্ট লুপে প্রত্যেকবার কোনো, মানে প্রত্যেক ইটারেশনের পর আই এর ভ্যালু কিন্তু আর বাড়তেছে না। আই এর ভ্যালু বাড়বে তখনই যখন এই লুপটা শেষ হবে, তারপর গিয়ে এই i++ এক্সিকিউট হবে। সো অ্যাজ এ রেজাল্ট এই কন্ডিশনটা বারবার ট্রু থাকবে, এন্ড আমরা বারবার 1 প্রিন্ট হতে দেখবো। আমাদের যেটা এক্সপেকটেশন যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, সেটা কিন্তু হবে না। এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোগ্রামটা রান দিলে এটা কিন্তু একটা ইনফিনিট লুপে পড়ে, এন্ড বারবার 1 প্রিন্ট হতে থাকে। আচ্ছা, তো এই কমন মিস্টেক গুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, এন্ড একটা লুপ লেখার সময় কেয়ারফুল থাকতে হবে, যে মানে কোডটা লেখে দেন পড়ে বুঝতে হবে, কোডটা দেখে বুঝতে হবে যে এটা আবার ইনফিনিট লুপ যাতে না হয়ে যায়। আচ্ছা, এটা ছিল। আর আমরা যদি আহ এই সেম কাজটা ফর লুপ দিয়ে করতে চাই, ফর লুপ দিয়েও করা যায়, এন্ড ফর লুপ ইজ মোর কনভিনিয়েন্ট। ফর লুপে ছিল এরকম যে ফর, তারপর হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই প্রথমে ওই ভ্যারিয়েবলটার ভ্যালু শুরুতে যত থাকবে সেটা লিখতে হয়, তারপর একটা কন্ডিশন লিখতে হয়, যে কন্ডিশনটা ট্রু হওয়া মানে ট্রু থাকা পর্যন্ত, মানে যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ আমরা এই লুপটা চালাতে চাই, সো এখানে সেই কন্ডিশনটা লিখতে হয়। আর লাস্টে গিয়ে এখানে লিখতে হয় প্রত্যেকটা ইটারেশনের পর আই এর ভ্যালুর কি চেঞ্জ হবে। সো এইটাও কিন্তু সেম ভাবে কাজ করবে। And আমরা যদি এখানে আই এর ভ্যালু প্রিন্ট করি, আমরা দেখবো যে 1 থেকে 10 পর্যন্ত সব নাম্বার গুলো দেখা যাচ্ছে। তো রান করলে এই যে 1 থেকে 10 পর্যন্ত সব নাম্বার দেখা যাচ্ছে। সো বেসিক্যালি যেটা হয়, শুরুতে আই এর ভ্যালু সেট হয়, মানে শুরুতে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়, তারপর ফর লুপ চেক করে, আচ্ছা আই এর এই ভ্যালুর জন্য এই কন্ডিশনটা কি ট্রু। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলেই ফর লুপের ভিতরে জাম্প করে চলে যায়। মানে ফর লুপের কন্ডিশনটা যদি ট্রু হয়, তখনই সে লাফ দিয়ে এই ভিতরে চলে যায়, জাম্প করে এখানে যায়, এইখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, মানে এই ফর লুপের বাউন্ডারির মধ্যে যা কিছু লেখা আছে সেইটা পারফর্ম করে, করে দেন হচ্ছে জাম্প করে আবার এইখানে আসে। জাম্প করে কিন্তু এরপর কন্ডিশনে যায় না, প্রথমে এই
আই প্লাস প্লাস, মানে এখানে যে ইনক্রিমেন্টের কথা বলা আছে সেইখানে যায়, আয়ের ভ্যালু এক বাড়ায়, এরপরে হচ্ছে সে এই কন্ডিশনটা আবার চেক করে, তারপর হচ্ছে সে কন্ডিশনটা ট্রু থাকলে ভিতরে ঢুকে, আদারওয়াইজ কন্ডিশনটা ফলস হয়ে গেলে ভিতরে ঢুকে না। আমরা যদি শুরুতেই এমন কোন একটা কন্ডিশন লিখি যেটা ফলস, তাহলে আমরা একটা প্রিন্ট এফ স্টেটমেন্টও দেখবো না। যেমন আমি শুরুতেই যদি লিখি i = 20, তাহলে শুরুতেই কন্ডিশনটা ফলস, এন্ড আমাদের প্রোগ্রাম তখন কিছুই প্রিন্ট করবে না। আবার আমি যদি এখানে এমন একটা শর্ত লিখি যেটা সবসময় ট্রু, যেমন ধর i = 1, আর আমি এখানে লিখলাম i > -1, তো আমি জানি আই যদি 1 থেকে শুরু হয়, i > -1 এটা তো সবসময় ট্রু হবে। মানে আমি যদি এর মান প্রত্যেকবার এক করে বাড়াইও, এই কন্ডিশনটা আসলে ফলস হবে না। আচ্ছা, তোমরা কি কেউ কিছু বলতে চাও? দুইজনের মাইক অন। ভাইয়া এদিকে হ্যাঁ হ্যাঁ, বলো। যদি মানে মানে ফরটা তাহলে এক হিসাবে ইফেলস এর মতো কাজ করে, বাট লুপটা শো করে, রাইট? হ্যাঁ, মানে ফর আর হোয়াইল দুইটাই একই কাজ করতে পারে, মানে এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায় যে হোয়াট এভার টাস্ক উই ক্যান অ্যাচিভ উইথ হোয়াইল ক্যান বি অলসো অ্যাচিভড উইথ ফর লুপ। বুঝছি। জি ভাইয়া, মানে কি ওয়াইলের ফরের জন্য তো ওইটার জন্যই তো লুপটা রান করতে থাকবে বারবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর আর হোয়াইলই হচ্ছে, মানে ফর আর হোয়াইলের মধ্যে যে কন্ডিশনটা দিব এটা যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ লুপ রান করবে, ততক্ষণ একই কাজ বারবার করবে। বুঝতে পারছি। আচ্ছা, সো এখন আহ আচ্ছা, সো ফর লুপের এই ব্যাপারটা দেখলাম, এন্ড ফর লুপের ক্ষেত্রে এই যে তিনটা সেগমেন্ট থাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, বা তিনটা সেগমেন্টের একটাও ম্যান্ডেটরি না, তুমি চাইলে লিখতে পারো, না চাইলে ফাঁকা রাখতে পারো, বাট সেমিকোলন গুলো দিতে হবে। এই সেমিকোলন গুলো দিতে হবে, যেমন ধরো তুমি এই i = 1টা বাইরে লিখতে পারো, এটা আমরা গত ক্লাসেও দেখছিলাম। তো বাইরে লিখলেও কোনো সমস্যা নাই, কিন্তু এখানে ওই যে সেমিকোলন থাকতে হবে এবং এই জায়গাটা ফাঁকা থাকবে, তখন এই প্রোগ্রামটা একইভাবে কাজ করবে, মানে 1 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, এখানে আবার ওই যে ইনফিনিট লুপে পড়ে গেছে, কারণ এই কন্ডিশনটা অলওয়েজ ট্রু হয়ে গেছে। তো আমরা যদি শুরুতেই এমন একটা কন্ডিশন লিখি যেটা অলওয়েজ ট্রু, আই প্লাস প্লাস করলেও কখনো ফলস হবে না, তখন কিন্তু আমরা ইনফিনিট লুপ সিচুয়েশনে পড়ে যাবো, এন্ড আমাদের ইনফিনিট লুপ সিচুয়েশন অ্যাভয়েড করতে হবে, আনলেস আমার ইনফিনিট লুপ দরকার। অনেক ক্ষেত্রে ইনফিনিট লুপ দরকার হয়। আহ, কোথায় দরকার হয় সেটা যদি একটা এক্সাম্পল বলি, যেমন ধরো একটা গেম চলতেই থাকবে চলতেই থাকবে, তো যতক্ষণ না ক্লোজ করা হয়, তো সেটা একটা ইনফিনিট লুপ। একটা সার্ভার, ধরো তোমার একটা কম্পিউটার সার্ভার আছে, যখনই কেউ ব্রাউজার থেকে ওই সার্ভারে রিকোয়েস্ট করবে বা ওই ওয়েবসাইট ভিজিট করবে, তখনই তাকে ওয়েবসাইটটা দিতে হবে। তো এই সার্ভার বা এই টাইপের জিনিসগুলো অলওয়েজ আহ এই টাইপের জিনিসগুলো হচ্ছে অলওয়েজ ইনফিনিট লুপে চলে। আচ্ছা, সো যেটা বললাম এখানে, এই যে আমি যদি মাঝখানে কন্ডিশনটাও না দিই, তাহলে এটা সবসময় ট্রু থাকবে। সো এটাও কিন্তু একটা ইনফিনিট লুপ হয়ে যাবে। বাট আমি কন্ডিশনটা ভিতরে চেক করতে পারি, মানে ধরো এইখানে না লিখে আমি এইখানে সেই কন্ডিশনটা এনফোর্স করলাম যে ইফ আই < শুধুমাত্র তখনই এই প্রিন্ট এফটা পারফর্ম করো। সো এইভাবেও করা যায় যে এইখানে লিখতেই হবে কন্ডিশন, এমন কোনো আহ ইয়া নাই, বাধ্যবাধকতা নাই, তুমি চাইলে যে কোনো ভাবে কোডটা লিখতে পারো। আচ্ছা, তো এখানে আমাদের, আচ্ছা এখানে এরকম হলো কেন? আচ্ছা, এখানে এরকম হয়েছে বিকজ বিকজ হচ্ছে আমরা আচ্ছা, এখানে এই যে একটা ইনফিনিট লুপ সিচুয়েশন হয়েছে এই কারণে যে আমরা এখানে বলছি আয়ের মান 1 থেকে শুরু করো, কোনো কন্ডিশন এখানে স্পেসিফাই করি নাই, তার মানে হচ্ছে কন্ডিশনটা অলওয়েজ ট্রু। আর কন্ডিশনটা যদি ট্রু হয়, কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে দেখলো আচ্ছা আয়ের মান কি 10 থেকে ছোট, হ্যাঁ, তাহলে এই প্রিন্টএফটা করবে, এইভাবে 10 পর্যন্ত প্রিন্ট করবে। কিন্তু এর পরে গিয়েও কিন্তু কন্ডিশনটা ট্রুই থাকবে। তো বারবার ভিতরে ঢুকবে, বাট ভিতরে ঢুকে দেখবে যে না, কন্ডিশন বলছে প্রিন্ট করার দরকার নেই, তার মানে লুপটা চলতেই থাকবে কিন্তু প্রিন্ট আর হবে না। ঠিক আছে, আচ্ছা, বাট এটাও কিন্তু একটা ইনফিনিট লুপ সিচুয়েশন হয়েছে। আচ্ছা, ওয়াইল লুপ দিয়েও ইনফিনিট লুপ সিচুয়েশন ক্রিয়েট করা আমরা বুঝি যে ভিতরে এমন একটা শর্ত লেখা যেটা অলওয়েজ ট্রু। যেমন এই যে ইন্ট i = 1, আমাদের আগে যে প্রবলেমটা ছিল যে i < 10, আমরা এখানে বলছিলাম প্রিন্ট এফ %d/n i, আর হচ্ছে i প্লাস প্লাস বা প্লাস প্লাস আই লিখলেও হয়, প্লাস প্লাস আই। অথবা আমি ইনফ্যাক্ট কিন্তু এইখানেও আই প্লাস প্লাস লিখতে পারি, কারণ আমি জানি আই প্লাস প্লাস এখানে লিখলে আই এর মান শুরুতেই এক বাড়বে না, শুরুতে আই এর মানটা ইউজ হবে, তারপর আই এর মান এক বাড়বে।
সো ওইভাবেও কিন্তু হয় যে শুরুতে আই প্লাস, এখানে আই প্লাস প্লাস লিখলে আই এর মান 1 প্রিন্ট হবে, তারপর আই এর মান 1 বাড়বে। সো এটাও কিন্তু ভ্যালিড। এভাবে লেখা যায় 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার প্রোগ্রাম। এখন ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা যদি এরকম ইনফিনিট লুপ সিচুয়েশন ক্রিয়েট করতে চাই, সেটা একটা খুব সহজ ওয়ে আছে। সেটা হচ্ছে যে এইখানে এই যে কন্ডিশনের জায়গায় এমন কিছু একটা লেখা যেটা অলওয়েজ ট্রু থাকবে আই এর মান বাড়তে থাকলেও। যেমন ধরো আমি বললাম আই ধরো গ্রেটার দ্যান ইকুয়ালস -1, তাহলেও কিন্তু এটা একটা ইনফিনিট লুপ কন্ডিশন হবে, and আমরা দেখবো যে লুপটা শেষ হচ্ছে না, মানে 1 2 3 4 খালি নাম্বার প্রিন্ট করতেই আছে। ঠিক আছে, এখানে একটা ইনফিনিট লুপ সিচুয়েশন হয়েছে যে প্রোগ্রাম হ্যাং করছে, এন্ড পরে এক গাদা একসাথে এই যে অনেকগুলো একসাথে দেখাচ্ছে, এন্ড দেখা যাচ্ছে খালি নাম্বার প্রিন্ট করেই যাচ্ছে, অনেক নাম্বার প্রিন্ট করে ফেলছে অলরেডি 31,000 নাম্বার। সো এটা কেন হয়েছে? কারণ আই এর মান 1 থেকে স্টার্ট করছি, আমি এখানে এমন একটা কন্ডিশন লিখছি যেটা অলওয়েজ ট্রু। সো এই যে আই প্রিন্ট করলাম, দেন আই এর মান 1 ইনক্রিজ করলাম, তারপর এই কন্ডিশনটা ট্রু। এরকম যতই প্রিন্ট করতে থাকবো, যতই আই বাড়বে, তখনও এই কন্ডিশনটা ট্রু থাকবে, সো বারবার লুপটা রান হবে। সো এগুলো হচ্ছে ইনফিনিট লুপ সিচুয়েশন। আরেকটা ইজিয়ার ওয়ে হচ্ছে এখানে, আমরা জানি কম্পিউটারের কাছে যে কোনো নন জিরো নাম্বারই হচ্ছে ট্রু। মানে যে কোনো নন জিরো নাম্বারকে সে বুলিয়ান ওয়ান হিসেবে কনসিডার করে, বা ট্রু বা সত্যি হিসেবে কনসিডার করে। সো এখানে যদি তুমি ওয়ান লেখো, এই ওয়ান মানেই ট্রু। সো ওয়াইল ওয়ান মানে যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু, তো এটা সবসময় ট্রু। ওয়ান তো আর কখনো ফলস হবে না। সো এটাও একটা ইনফিনিট লুপ সিচুয়েশন। এটাও যদি আমি রান দিই, দেখবো যে এক গাদা নাম্বার প্রিন্ট হয়েছে। মানে যতক্ষণ না মেমোরি আউট অফ বাউন্ড হয়ে যায়, ততক্ষণ এই নাম্বারগুলো প্রিন্ট হতেই থাকবে। এটাও একটা ইনফিনিট লুপ সিচুয়েশন। আচ্ছা, আমি যদি ওয়ান না লিখে এখানে 5 লিখি, তাহলেও কিন্তু ইনফিনিট লুপ হবে, কারণ কম্পিউটার সি প্রোগ্রামিং এ যে কোনো নন জিরো ভ্যালুই হচ্ছে ট্রু। বাট আমি যদি এখানে জিরো লিখি, জিরো মানে শুরুতেই ফলস, তাহলে এই লুপটা তুমি কখনো এক্সিকিউটিভ হতে দেখবা না। কারণ আই এর মান 1, বাট তুমি এখানে বলছো ওয়াইল জিরো, জিরো মানেই তো ফলস। সো ও আর ভিতরে কি আছে ওটা দেখার বদারও করবে না, ও জাস্ট প্রোগ্রাম এন্ড করবে। ঠিক আছে, মানে লুপের পরে চলে যাবে। সোফার এই পর্যন্ত কি বুঝে গেছে? আগের হ্যাঁ ক্লাসটা করে থাকলে আর আগের ক্লাসটা আহ, বা রেকর্ডিং দেখে থাকলে বোঝার কথা। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, তোশিফ বলো। হোয়াইলের মধ্যে যে ফাইভ ফাইভ দিলে তাহলেও কি যে 1 2 3 4 মানে কি ইনফিনিট পর্যন্ত চলতে ইনফিনিট, থাকবে? হ্যাঁ হ্যাঁ, টেকনিক্যালি ইনফিনিট না, যতক্ষণ মেমোরি আউট অফ বাউন্ড না হয়। তো ধরো তোমার র্যাম যত ছোট, তত তাড়াতাড়ি প্রোগ্রামটা কিল হয়ে যাবে। তোমার র্যাম যদি ধরো 2 জিবি হয়, তাহলে খুব দ্রুত এই প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে। তো এইটা কেন যে মানে কি জিরো বাদে যে কোনো নাম্বার দিলে, কারণ এটা তার কোনো কন্ডিশন সেট করা না, এই ওইটার কারণেই। হ্যাঁ, কন্ডিশন সেট করা না কিন্তু, মানে আসলে আমরা যখনই কোনোটা কন্ডিশন লিখি, সি প্রোগ্রাম ওইটাকে একদম জিরো বা ওয়ানে কনভার্ট করে নেয়। যেমন ধরো আমি যদি লিখি আই লেস দ্যান ইকুয়ালস 10, তো এই কন্ডিশনটা তুমি যদি আই এর ভ্যালু এখানে বসাও, মানে আই এর যে অ্যাকচুয়াল এখন যে ভ্যালুটা আছে ধরো 1, তো ও ইভ্যালুয়েট করে এই কন্ডিশনটা কি ট্রু নাকি ফলস। ইভ্যালুয়েট করে যদি ট্রু হয়, তাহলে এটাকে 1 অ্যাসাইন করে। মানে এই পুরা এক্সপ্রেশনটাই, যে এই যে রাশিটা আছে বা এক্সপ্রেশনটা আছে, এইটার পরিবর্তে ও এটাকে চিন্তা করে 1 হিসেবে। আর কন্ডিশনটা যখন ফলস হয়, তখন এটাকে ও কনভার্ট করে ফেলে জিরোতে। মানে ও আলটিমেটলি সবকিছুকে 1 আর 0, মানে ট্রু আর ফলসে কনভার্ট করে। সো তুমি যদি নিজেই এখানে হার্ড কোড করে 1 লিখে দাও, ওর কাছে এটা ট্রু। মানে ওকে যে কন্ডিশনই লিখতে হবে এমন না। তুমি, মানে ও আলটিমেটলি ওই কন্ডিশন গুলোকেও নাম্বারে কনভার্ট করে। কন্ডিশনটা ট্রু হলে 1 লেখে, আর ফলস হলে 0 লেখে। আবার তুমি যদি এখানে অন্য কোনো নাম্বার লেখো, সি প্রোগ্রামিং এর ডিজাইন এরকম, এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রুলই এটা যে কেউ যদি 0 ছাড়া অন্য যে কোনো কিছু লেখে, তো সেটাকেও কনভার্ট করে 1ই বানানো হবে, মানে অ্যাজ আ কন্ডিশন। যখন সে অ্যাজ আ কন্ডিশন ট্রিট হবে, তখন তাকে 1 মনে করতে হবে। ঠিক আছে, এটাই সি প্রোগ্রামিং এর ডিজাইন। বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, যেমন আমি একটা উদাহরণ দেখাই। ধরো আমি একটা প্রোগ্রাম লিখতে চাই যেটা 20 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবে। সো সেটা লেখার একটা ওয়ে হতে পারে এরকম: ইন্ট আই ইজ ইকুয়াল টু 20, ওয়াইল আই ওয়াইল আই প্রিন্ট এফ %d/n i। সো এবং আই মাইনাস মাইনাস, এইখানে কি ঘটতেছে দেখো, আমি কন্ডিশন না লিখে লিখছি আই। তো আই আবার কেমন কন্ডিশন? আই তো কন্ডিশন না, কিন্তু আই একটা নাম্বার। তো এখন দেখো এখানে যেটা হবে, আই এর মান শুরুতে 20,
তাহলে এখানে আসবে 20, অ্যান্ড ওর কাছে জিরো ছাড়া যে কোনো নাম্বারই হচ্ছে ট্রু। তাহলে এটা ট্রু, মানে ওই 20টাকে ও ওয়ানে কনভার্ট করে ফেলছে, করে এরপর ভিতরে ঢুকলো, প্রিন্ট করলো, আয়ের মান 1 কমালো, এখন আয়ের মান 19। আবার এখানে চেক করলো, দেখলো আয়ের মান 19, 19কে ট্রু ফলসে কনভার্ট করলে ট্রু, বিকজ এটা নন জিরো। তাহলে আবার ট্রু, আবার পুরোটা হবে এভাবে এক সময় কমতে 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 কমতে, মানে 20 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করার পর আই এর মান 1 কমে গিয়ে হবে জিরো। এরপর যখন এখানে দেখবে যে আচ্ছা ওয়াইল আই, আই হচ্ছে এখন জিরো, আর জিরো মানেই ওর কাছে ফলস, তখন ওই এই লুপটা থেকে বের হয়ে আসবে। তো এই প্রোগ্রামটাও কিন্তু 20 থেকে 1 পর্যন্ত সব নাম্বার প্রিন্ট করতে পারবে। এই যে দেখো, 20 থেকে 1 পর্যন্ত সব নাম্বার প্রিন্ট করছে। আমার কিন্তু এখানে এরকম লিখতে হয় না যে ওয়াইল আই গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, বা ও সরি ওয়াইল আই গ্রেটার দ্যান জিরো, ওটা লিখলেও হইতো, বাট আলটিমেটলি একই জিনিস। আই গ্রেটার দ্যান জিরো লিখলেও যা, শুধু আই লিখলেও তাই। ঠিক আছে, এইভাবে আমরা খুব ইজিলি লুপ লিখতে পারি। বুঝছি এটা? সবার কি ক্লিয়ার? আচ্ছা, সো আই হোপ এটা বোঝা গেছে। আহ সো এইভাবে মানে আমরা সবসময় সি প্রোগ্রামিং এ মাথায় রাখবো যে সবকিছুই আসলে নাম্বার হিসেবে ট্রিট করে আলটিমেটলি, এবং নাম্বার গুলোর মধ্যেও যখন একটা কন্ডিশন চেকিং এর ব্যাপার আসে, কন্ডিশন চেক হয় ইফ এর মধ্যে, ওয়াইল এর মধ্যে, ফর এর মধ্যে, তারপর ডু ওয়াইল লুপের মধ্যে, সুইচ কেসের মধ্যে, আমরা এগুলো পড়বো। তারপর হচ্ছে টার্নারি অপারেটরের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে হচ্ছে কন্ডিশন চেকিং এর ব্যাপার আছে। তো এই কন্ডিশন চেকিং রিলেটেড জিনিসপত্র তে ও ওই কন্ডিশনটাকে ফার্স্টে বয়েল ডাউন করে 1 আর 0-তে, মানে যে কন্ডিশনটা আছে ওইটাকে ইভ্যালুয়েট করে। ও ইভ্যালুয়েট করে দেখে যে এটা কি ট্রু, যদি ট্রু হয় তাহলে 1, আদারওয়াইজ 0। যদি কন্ডিশনটা কোন একটা নাম্বার হিসেবে দাও, মানে কন্ডিশন লেখো না, একটা নাম্বার লিখছো, তাহলে ও দেখে যে এটা কি জিরো নাকি নন জিরো, জিরো হলে ফলস, নন জিরো হলে ট্রু। এইটা হচ্ছে সি প্রোগ্রামিং এর ডিজাইন। বাট এগেইন এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য না, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এইভাবে কাজ করে না। যেমন জাভাতে আমি এইভাবে লিখতে পারবো না, ওইখানে কন্ডিশনই লিখতে হবে। জাভার ডিজাইনটাই এরকম। জাভা যারা ডিজাইন করছে, সান মাইক্রো সিস্টেমস, ওদের ডিজাইনটি এরকম ছিল যে এখানে ওয়াইল বা ইফ এর মধ্যে তোমার ইয়াই লিখতে হবে, মানে কন্ডিশনে লিখতে হবে, তুমি নাম্বার লিখতে পারবে না। ঠিক আছে, এরকম ওদের ডিজাইনটা এরকম। এন্ড জাভার সিনট্যাক্স অনেকটাই সি এর মতো, মানে তুমি খুবই সারপ্রাইজড হবা যে আমি যদি এখানে একটা জাভা প্রোগ্রাম লিখতে চাই, তোমাকে যদি দেখাই, আমি মানে জাভা যে, মানে জাভাকে অনেকে মক করে বলে যে সি থেকে কপি করা। তো and আসলেও কপি করেই। মানে এখানে আমি যদি একটা জাভা প্রোগ্রাম লিখি, সেম ফোল্ডারে মেইন ডট জাভা নামে, সো এটা লেখার জন্য জাভার সিনট্যাক্স একটু কঠিন। সো এরকম লিখতে হয়, লিখে তারপরে এখানে লিখতে হবে সিস্টেম ডট, আচ্ছা আমি যদি একটা লুপ লিখতে চাই, ওই একই রকম এখানেও ইন্ট, সব একই রকম দেখতে। তো ওয়াইল, ধরো আগের প্রোগ্রামটাই দেখাই, 20, while I greater than equals greater than 0, এখানে প্রিন্টএফ এর জায়গায় আছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন আই, একবার হচ্ছে আই মাইনাস মাইনাস। আচ্ছা, হুম। এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট জাভা প্রোগ্রাম, সেম কাজ করে। তো আমি যদি এটা রান করে দেখাই, জাভা প্রোগ্রাম রান করার উপায় হচ্ছে এরকম যে জাভা সি মেইন ডট জাভা, আমার জাভা অলরেডি ইনস্টলড, আর তারপর হচ্ছে লিখতে হয় জাভা মেইন। সো কি ব্যাপার, আচ্ছা আমার ওই কম্পিউটারে জাভার ভার্সনের কিছু ইস্যু আছে। আহ এই এই কারণে হচ্ছে একটু প্যারা হইতেছে এখানে, মানে আমি হয়তো লেটেস্টে আপডেট করিনি, এর জন্য ঝামেলা দ্বারা। আমার জাভার আরেকটা কম্পাইলার আছে, ওটা দিয়ে ট্রাই করবো। ওইটা দিয়ে হবে। হুম। এটাকে বলে ইন্টেলিজ আইডিয়া, এটা দিয়ে হচ্ছে জাভা প্রোগ্রাম রান করা যায়। তো আচ্ছা, এটার আমার লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে, আমি ফ্রিতে চালাইতাম, ইউনিভার্সিটি থেকে ফ্রি অ্যাক্সেস ছিল। আহ লাইসেন্স ছাড়া দেয় না চালাইতে। আচ্ছা দেখি, দেয় মনে হয়। আচ্ছা না, ওরা ঝামেলা করতেছে। যাই হোক, জাভা একটু কর্পোরেট টাইপের, অনেক ঝামেলা আছে। যাই হোক, তো ওই জাভার সিনট্যাক্সও একই রকম, কিন্তু এখানে যদি আমি ওই শুধু আই লিখতাম, এই যে এইখানেই ইরর দেখাইতেছে।
টাইপ মিসম্যাচ ক্যানট কনভার্ট ফ্রম ইন্ট ইনটু বুলিয়ান। বুলিয়ান হচ্ছে মানে কন্ডিশন টাইপের, মানে ট্রু ফলস ভ্যারিয়েবল গুলা। তো তখনও এটা অ্যালাউ করে না, বাট সি তে এটা পারফেক্টলি অ্যালাউ। আচ্ছা। আর জাভা অনেক ভার্বোস, মানে জাভাতে তোমার সিম্পল কাজ করার জন্য অনেক কোড লেখা লাগে। তুমি এই কোডটা দেখেই বুঝছো যে আমার আসলে ওই অনেক কিছু লেখা লাগছে তো সিম্পল কাজ করার জন্য। আচ্ছা। সো এখন আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে আমরা তো দেখলাম কিভাবে ওয়াইল লুপ ইউজ করে এইগুলো করা যায়। আরেকটা জিনিস করা যায়, এই প্রোগ্রামটাকে আরেকভাবে লিখতে পারি। এই আই মাইনাস, এটা জাস্ট আরেকটা স্টাইল, অনেকে এইভাবে লেখে, এইখানে আই মাইনাস মাইনাস দেয়, ওয়াইল আই মাইনাস মাইনাস প্রিন্ট এফ। এখন এটা দেখে ভরকায় যাওয়ার কিছু নাই, এটা আসলে ইজি লজিক। তোমার মাথায় রাখতে হবে আই মাইনাস মাইনাস মানে জাস্ট আই, মানে আই এর মান ইউজ করা, তারপরে আই এর মান কমানো। সো আমি যদি এইভাবে লিখি তাহলে যেটা হবে, আই এর মান শুরুতে হচ্ছে 20, তো ওয়াইলের মধ্যে কন্ডিশনেই লিখছে আই মাইনাস মাইনাস। এর মানে কি? এর মানে হচ্ছে যে প্রথমে আয়ের মান দেখো, আয়ের মান কত এখন 20, তাহলে ট্রু। ট্রু হলে তো ভিতরে ঢুকবে, এবং ভিতরে ঢুকার সাথে সাথে আরেকটা কাজ করবে, আয়ের মান 1 কমায় দিবে। তো আয়ের মান কিন্তু এখন 19। তো এই প্রোগ্রামটা একটা ফ্ল আছে, সেটা হচ্ছে আমি দেখবো যে প্রথমে প্রিন্ট হবে 19, 20 প্রিন্ট হবে না, কারণ এইখানেই তুমি 1 কমায় ফেলছো। কিন্তু কন্ডিশনটা ট্রু হয়েছে, 19 হবে। এরপর আবার এখানে যাবে, আবার 1 কমবে, এরপর হবে 18। তো এই প্রোগ্রামটা 20 থেকে স্টার্ট না হয়ে 19 থেকে স্টার্ট হবে। তো আমি যদি রান করে দেখাই, এই যে 19 থেকে স্টার্ট হলো, কিন্তু 0 পর্যন্ত গেছে। কেন 0 পর্যন্ত গেছে? কারণ আয়ের মান যখন 1 হয়েছে তখন ও দেখছে আচ্ছা কন্ডিশন ট্রু। মানে আয়ের মান যখন 1 হয়েছে তখন দেখছে কন্ডিশন ট্রু। আই, কারণ আই মাইনাস মাইনাস হওয়ার আগেই ও আয়ের মান দেখছে। তো আয়ের মান দেখছে, তার মানে আয়ের মান এখন হচ্ছে 1। তাহলে ভিতরে ঢুকবে, বাট ভিতরে ঢুকার আগেই ও আবার আয়ের মান 1 কমাই দিবে, তাহলে আয়ের মান হয়ে যাবে 0। সো ভিতরে ঢুকে এর জন্য প্রিন্ট করবে 0। এর জন্য আমরা এখানে 0 দেখতে পাচ্ছি। কিন্তু এরপর যখন 0 হয়ে আবার এখানে চেক করতে আসবে, তো অ্যাগেন আই মাইনাস মাইনাস মানে তো 0 থেকে কমে -1 হওয়ার কথা, বাট সেটা হওয়ার আগেই ও আই এর মানটা দেখবে, কারণ আই মাইনাস মাইনাস মানে হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। আগে মান চেক করো, তারপর ভ্যালু কমাও। সো ভ্যালু এখন 0, সো এটাই ফলস। সো ভিতরে আর ঢুকলোই না। -1ও কিন্তু ট্রু, কিন্তু 0 যেহেতু এখানে, যেহেতু আই এর মানই ও দেখছে 0, এন্ড এই পুরো এক্সপ্রেশনটা ইভ্যালুয়েটেড হয়েছে অ্যাজ 0, সো এটা ফলস হয়ে গেছে, লুপটা ইয়া হয়ে গেছে, মানে বের হয়ে গেছে। আচ্ছা, সবার কি ক্লিয়ার? মানে এইসব আহ, ছোটখাটো জিনিস কেন বলছি, যে তুমি ভাবতে পারো একই জিনিস তো বিভিন্ন ভাবে করা যায়, আমি সহজ ভাবে করবো। বাট এই জিনিসগুলো দেওয়ার রিজন হচ্ছে তুমি যখন অন্য কারো কোড দেখবা সেখানে এটা দেখে যাতে বুঝতে পারো সে আসলে কি করছে। অথবা তোমার টার্ম ফাইনাল এক্সামে বা তোমার স্যার তোমাকে ভাই ভাই যখন জিজ্ঞেস করবে আচ্ছা বলো তো এই কোডটা কিভাবে কাজ করতেছে, তখন যাতে তুমি এক্সপ্লেন করতে পারো। ঠিক আছে, প্রোগ্রামিং এ এই নিটি গ্রিটি ডিটেলস গুলো তোমার বুঝতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ তোমার প্রোগ্রামে যখন কোনো একটা ইস্যু হবে তুমি বুঝতে পারবে না যে কোথায় ঝামেলাটা হলো। ওকে। আচ্ছা, সবার কি ক্লিয়ার এই পর্যন্ত? ভাইয়া এইদিকে আগে 20টা ইনপুট দিয়ে নিবে না, নাকি যে আগে মাইনাস করে দেন আউটপুটটা হিসেবে শো করবে? প্রথমে আয়ের মান 20, ঠিক আছে, আয়ের মান 20, কিন্তু এবং এইখানেও যখন চেক হয়েছে, এখানেও আয়ের মান কত বলো তো, এই যে আই মাইনাস মাইনাসে। এদিকেও 20। হ্যাঁ, এখানেও 20। তো ও চেক যখন করছে তখন আয়ের মান মানে আই মাইনাস মাইনাস ইজ কাউন্টেড অ্যাজ 20। সো অ্যাজ এ রেজাল্ট 20 তো ট্রু। ভিতর ঢুকলো, কিন্তু ওই ভিতর ঢুকার আগেই আই মাইনাস মাইনাস কি করে, আগে আয়ের মান 20 দেয়, তারপরেই আয়ের মান কমায় দেয়, পরের কাজের জন্য আয়ের মান 1 কমে থাকে 19। ও, তো এর জন্য শুরু হয়েছে 19 দিয়ে, মানে তখন তো আয়ের মান 19 হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, ওকে। সো এখন আমরা ফর লুপ আর ভাইয়া, while- হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া এখানে যদি মাইনাস মাইনাস আই দিত তাহলে কি 20 থেকে 1 পর্যন্ত আসতো না? যদি না, তখন তখন তো 19 থেকেই আসতো, কারণ মাইনাস মাইনাস আই দিলে আয়ের মান তাহলে শুরুতেই কমে গেল 19, এবং এইটার মানও তাহলে 19। 19 ট্রু, ভিতরে ঢুকবে এবং 19 থেকেই শুরু হবে, এই দেখো 19 থেকেই স্টার্ট হবে, কিন্তু একে শেষ হবে। তখন ডিফারেন্স হচ্ছে একে শেষ হবে কেন? তো ধরো যখন আয়ের মান 1 হইছে, 1 হইছে মানে কি, তখন আয়ের মান 2 ছিল,
মাইনাস মাইনাস আই করার কারণে আয়ের মান আগে কমে গেছে, এক হয়েছে, ট্রু হয়েছে, ভিতরে ঢুকছে এবং এক প্রিন্ট করছে। এরপরে যখন উপরে গেছে, মাইনাস মাইনাস আয়ের কারণে আয়ের মান আগেই জিরো হয়ে গেছে, ফলস হয়ে গেছে, এর জন্য জিরো আর কখনো তুমি দেখো নাই। বুঝছি? সো দেখো ডিফারেন্স দুইটা কিন্তু খুব সূক্ষ্ম। একটা 19 থেকে জিরো, আর একটা 19 থেকে এক পর্যন্ত প্রিন্ট করছে। ঠিক আছে? সো তুমি যদি বুঝছি রুল ভাই। গুলো বুঝো কোনটা কিভাবে কাজ করে, তুমি আসলে আউটপুট প্রেডিক্ট করতে পারবা। তারপরে আমরা কি ম্যানুয়ালি আর কি করতাম ওইটা, মানে কি ওয়াইলে যায় আর ওইভাবে মানে কি প্রেডিক্ট করে যে এটা অ্যাকচুয়ালি এই ভ্যালুটা, মানে কি একটা ইউজ হয়ে গেল। কোথায় আবার বলো তো একটু। মানে এই যে মাইনাস মাইনাস আই এর ক্ষেত্রে ওইটা আগে ইউজ হওয়ার পরেই তো আমরা আবার ফিরে ওই নতুন ভ্যালুটা নিয়ে যাই। তো ওইটার কারণে জিরো হওয়ার কারণে তো আর ওইটা শো করে না, তাই না? হ্যাঁ, মানে মাইনাস মাইনাস আই এ যেটা হয়, আই এর মান আগে কমে যায়, তারপর ভ্যালুটা ইউজ হয়। সো আয়ের মান আগেই কমে গেছে, মানে আয়ের মান ধরো ওয়ান ছিল, তো মাইনাস মাইনাস আয়ের কারণে এটা আগেই জিরো হয়ে গেছে। সো এর এর জন্য তুমি আর ভিতরে ঢুকো নাই, জিরো আর প্রিন্ট করো নাই। বুঝছি? জি ভাই। ওকে। আর আই মাইনাস মাইনাস করলে, আয়ের মান যদি ওয়ান থাকতো, তাহলে আয়ের মান, আই মাইনাস মাইনাসের মানও হচ্ছে ওয়ান, বাট পরবর্তীতে আয়ের মান হয়ে গেছে জিরো। সো এর জন্য লুপের ভিতরে ঢুকছে এবং জিরো প্রিন্ট করছে। আচ্ছা, ওকে। এখন আমরা এই ফর লুপ আর while লুপের দুইটা হেল্পিং হ্যান্ড দেখবো, একটাকে বলে ব্রেক আর একটাকে বলে কন্টিনিউ। সো আমরা কোনো একটা লুপকে জোরপূর্বক যে কোনো জায়গায় থামাই দিতে পারি ইউজিং দ্য কিওয়ার্ড ব্রেক। ধরো আমি এরকম একটা লুপ লিখলাম যে ইন্ট আই ইজ ইকুয়াল টু ওয়ান, লিখলাম while আই লেস দেন ইকুয়ালস 100, মানে আমার আমার ইনিশিয়াল ইন্টেনশন ছিল লেটস সে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা। সো এখানে লিখলাম প্রিন্ট এফ %d/n আই। বাট এখন আমি একটা কাজ করব। ধরো আমার মুড চেঞ্জ হয়ে গেল, আমি বললাম যে না, 10-এর পরে আর প্রিন্ট করার দরকার নেই। সো আমি যদি এখানে লিখি ইফ আই ইকুয়ালস ইকুয়ালস 10, যদি 10 হয়ে যায়, আই এর মান যদি 10 হয়ে যায়, মানে 10 প্রিন্ট করা হয়ে গেছে, এরপর আই এর মান আমি 10 চেক করতেছি, আই এর মান যদি 10 হয়, তখন আমি বললাম ব্রেক। ব্রেক কিওয়ার্ডটা এরকম, জাস্ট ব্রেক লিখে সেমিকোলন। তখন ও ইমিডিয়েটলি লুপ থেকে বের হয়ে আসবে, তার মানে ওর পরে কি কাজ ছিল ওইগুলো আর কেয়ার করবে না, ও জাস্ট বের হয়ে আসবে। আরেকটা জিনিস এখানে করতে ভুলবো না, যে প্রিন্ট এফ করলাম, আয়ের মান 10 হলে বের হয়ে যাব, ঠিক আছে, বাট আয়ের মান 10 না হওয়া পর্যন্ত তো আমার 1 2 3 4 এভাবে প্রিন্ট করতে হবে, তাহলে প্রত্যেকবার আয়ের মান এক বাড়াতে হবে। সো এই আই প্লাস প্লাসটা যাতে আবার মিস না করি। এখন এটার অনেকগুলো ভ্যারিয়েশন দিয়ে আমি তোমাদেরকে ছোট ছোট এক্সারসাইজ কোশ্চেন জিজ্ঞেস করবো। ফার্স্ট অফ অল দেখি যে হ্যাঁ, এটা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে কেন। আয়ের মান ওয়ান, আমি ইনিশিয়াল কন্ডিশনটা দিছি আই লেস দ্যান ইকুয়ালস 100। তো প্রিন্ট করতেছিলাম, প্রত্যেকবার আরেকটা চেক করছিলাম আই কি 10-এর সমান। না, 1-এর জন্য না, 2-এর জন্য না, 3-এর জন্য না, 4-এর জন্য না, 5-এর জন্য না। এভাবে করতে করতে 10-এর জন্য যখন আসছি, এই কন্ডিশনটা ট্রু হয়েছে 10-এর জন্য, ভিতরে ঢুকছি, 10 প্রিন্ট করছি, তারপরে চেক করছি আচ্ছা আই কি 10-এর সমান, যদি হয় তাহলে ব্রেক। আর দেন আবার আই, এবং ব্রেক হলে কি হয়, ও পরের কোন স্টেটমেন্ট আর এক্সিকিউট করে না, ও ডিরেক্ট এই ব্রেকটা দেখলেই লাফ দিয়ে এইখানে চলে আসে, এই 12 নম্বর লাইনে চলে আসবে লাফ দিয়ে। সো এই লুপটা শেষ হয়ে যাবে। সো এখন আমার তোমাদের কাছে কিছু ছোট কোশ্চেন। হোয়াট ইফ আমি প্রিন্টএফটা ওইখানে না দিয়ে এইখানে দিতাম, তাহলে আমি কত পর্যন্ত আউটপুট দেখতাম বলো তো? প্রিন্টএফটা পরে দিলাম ইফ চেকিং এর। হ্যাঁ, 100 পর্যন্ত পেতাম না। হ্যাঁ, 100 পর্যন্তই। না, 9 পর্যন্ত দেখতাম। যে চ্যাটে ওরা অ্যান্সার দিচ্ছে কারেক্ট, 9 পর্যন্ত দেখতাম কেন? কারণ আমি চেক করতেছি 1 থেকে 100 পর্যন্ত, 100 থেকে ছোট কিনা। সো করে ঢুকতেছি, ওয়ান প্রিন্ট করলাম, দুই প্রিন্ট করলাম, 3 4 5 6, যখন 10-এর পালা আসলো তখন 10-এর জন্য এই কন্ডিশনটা ট্রু, মানে 10-এর সমান। সো ও আগেই ব্রেক করে চলে গেছে, মানে প্রিন্ট এফ পর্যন্ত ও পৌঁছাই নেই। সো এটা রান করলে আমি 1 থেকে 9 পর্যন্ত দেখবো। বুঝতে পারছি? এটা রান করলে আমি দেখবো 1 থেকে 9, কারণ তুমি আগে চেক করতেছো তারপর প্রিন্ট করতেছো। তো তুমি যদি চেক করে দেখো 10, তাহলে তো তুমি আর প্রিন্ট করবে না, তুমি ব্রেক করে চলে গেছো। সো 10টা আর প্রিন্ট হলো না। বুঝছি? সো কোথায় ব্রেক স্টেটমেন্ট লিখতেছি দ্যাট ম্যাটার্স, মানে আদারওয়াইজ কিন্তু ভুল প্রোগ্রাম হবে।
বোঝা গেল? আচ্ছা, এবার বলো তো এইটার ক্ষেত্রে কি আউটপুট দেখবো। ধরো এই আগের বার তো আমরা এরকম করছিলাম, রাইট? এই ইফ চেকিংটা আই প্লাস প্লাসে আগে করছি, আমি এবার ইফ চেকিংটা এই আই প্লাস প্লাসের পরে নিলাম। এবার আমি কোন পর্যন্ত দেখবো? খুব চিন্তা করে উত্তর দিও, হ্যাঁ। এই প্রোগ্রামের আউটপুটটা কি আসবে? আচ্ছা, এটার ক্ষেত্রে তালহা বলছো 9, নেহাল বলছো 9, মাইশা বলছো 9, 99 না 9, হ্যাঁ। এটার ক্ষেত্রে আমরা 9 পর্যন্ত দেখবো। ওয়াই? আমি প্রিন্ট করতেছি, লেটস সে 1 প্রিন্ট করলাম, আয়ের মান বেড়ে গেল 2, চেক করলাম 2 কি 10-এর সমান না। এবার 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত প্রিন্ট করলাম, এই যে এখানে 9 প্রিন্ট হলো। লেটস সে এখন আয়ের মান হচ্ছে 9। তাহলে এই লাইনে গিয়ে আই প্লাস প্লাস মানে কি 9 থেকে 1 বেড়ে যাওয়া, তার মানে এই লাইনের পর আয়ের মান হয়ে যাবে 10। তো তখন চেক করে দেখলো হ্যাঁ এখন তো আয়ের মান 10, কারণ একটু আগেই আয়ের মান বাড়াই দিছো। তাহলে ব্রেক করে বের হয়ে যাবে, তার মানে 10 আর প্রিন্ট হলো না, 9 পর্যন্ত প্রিন্ট হবে। সো এটাও কিন্তু, এই প্রোগ্রামটাও কিন্তু 9 পর্যন্ত প্রিন্ট করবে। ঠিক আছে, সো এই সাটলটি গুলো বুঝতে হবে যে কখন কি হয়। ওকে, প্রোগ্রামিং কখনোই, মানে কখনোই এরকম হবে না যে তোমার একটা প্রোগ্রাম আনএক্সপেক্টেড বিহেভ করতেছে বাট তুমি কোনো ভুল করো নাই। এটা কখনোই হবে না। প্রোগ্রাম ইজ আ ভেরি ডিটারমিনিস্টিক থিং। সো তুমি যেভাবে প্রোগ্রাম করবে তোমার কম্পিউটার সেইভাবেই কাজ করবে, কখনোই ভুল ভাল কিছু করবে না। মানে ভুলটা তাহলে তোমার আর কি। আচ্ছা, এবার তাহলে আসি। ব্রেক একটা স্টেটমেন্ট বুঝলাম। ব্রেক একটা স্টেটমেন্ট, হ্যাঁ, বা কিওয়ার্ড। আরেকটা কিওয়ার্ড আছে লুপ কন্ট্রোল করার জন্য, সেটা হচ্ছে কন্টিনিউ। ধরো আমি দেখলাম যে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, আর আমি এখানে প্রত্যেকবার আই কে প্রিন্ট করব। আমি প্রত্যেকবার আই বাড়ায়ও দিব, বাট আমি একটা চেক করলাম এখানে, ইফ, এখানে না। আচ্ছা, এটা ফর লুপ দিয়ে আগে দেখাই, কারণ এটা ফর লুপ দিয়ে বোঝানো সহজ, ওয়াইলে একটু একটা কমপ্লিকেশন আছে। ধরো আমি লিখলাম এটা ফর লুপ সিম্পল, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার প্রোগ্রাম। বাট এবার আমি এই প্রিন্টএফটার আগে একটা কাজ করলাম, লিখলাম ইফ আই ইকুয়ালস ইকুয়ালস 6, কন্টিনিউ। যদি আই 6-এর সমান হয় কন্টিনিউ। সো এই প্রোগ্রামটা কি করবে? কন্টিনিউ যেটা করে, ব্রেকের মতো না। কন্টিনিউ হচ্ছে পরে যেসব কাজ বাকি ছিল ওইগুলো স্কিপ করে পরের ইটারেশনে চলে যায়। আমরা জানি লুপের এক একটা স্টেপকে আমরা বলি ইটারেশন। সো কন্টিনিউ লিখলে যেটা হয়, কন্ডিশন এই যখনই কন্টিনিউ স্টেটমেন্ট লুপের মধ্যে এক্সিকিউট হবে, ও লাফ দিয়ে এই প্লাস প্লাস আই এর কাছে চলে যাবে, মানে পরের স্টেপে চলে যাবে, মানে আই এর মান 1 বাড়াইতে চলে যাবে। আর তারপর আবার কন্ডিশন চেক করবে। সো এই প্রোগ্রামটার আউটপুট হবে 6 ছাড়া যত নাম্বার আছে সেগুলো, মানে 1 থেকে 10 পর্যন্ত সব নাম্বার এক্সেপ্ট 6। কারণ তুমি প্রথমেই প্রিন্ট করার আগে একটা জিনিস চেক করতেছো, আই কি 6-এর সমান। তাহলে কন্টিনিউ, কন্টিনিউ মানে এই স্টেপটা স্কিপ করো, মানে জাম্প করে পরের স্টেপে চলে যাও, মানে পরে এর পরে যা যা আছে সেগুলো আর করার দরকার নেই। জাস্ট জাম্প অ্যান্ড গো টু দ্য নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ বলতে এইখানে আসবে, এই প্লাস প্লাস আই এর কাছে আসবে। সো যেটা হবে, শুরুতে আয়ের মান 1, এই কন্ডিশনটা ট্রু, ভিতরে ঢুকলাম, এই কন্ডিশনটা ফলস, সো কন্টিনিউ ফেস করলাম না, প্রিন্ট করলাম 1, লাভ দিয়ে এবার এখানে গেলাম, আয়ের মান প্লাস প্লাস আই বা আই প্লাস প্লাস যেটাই লেখো, হয়ে যাবে 2। এরপর এই কন্ডিশনটা চেক করলাম, 2 কি 10 থেকে ছোট, ইয়াস, ভিতরে ঢুকলাম, এই কন্ডিশন ফলস, সো নাথিং টু ওয়ারি। এরপর এখানে আসলাম, আয়ের মান এখন 2 প্রিন্ট হলো। আবার লাভ দিয়ে এখানে গেল 3, 3 কি 10 থেকে ছোট, ইয়াস, ভিতরে ঢুকলাম, এটা ফলস, এখানে 3 প্রিন্ট করলাম। তারপর এখানে গেল 4, এভাবে 5। এরপর 5 প্রিন্ট করার পরে যেটা হবে, আই এর মান আই প্লাস প্লাস করে 1 বাড়ায় ফেলবে 6। এই কন্ডিশনটা দেখবো ট্রু, তাহলে ভিতরে ঢুকবো, 6 তো 10 থেকে ছোট, ভিতরে ঢুকলাম, ঢুকে আমি দেখলাম যে
এই কন্ডিশনটা আবার ট্রু। ছয়, আই তো ছয়ের সমান। এবার আমি ইফের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখলাম লেখা কন্টিনিউ। তার মানে পরে যা কাজ ছিল, এর পরে যা কিছু ছিল সব স্কিপ। লাভ দিয়ে এখানে চলে আসবো, তার মানে ছয় কিন্তু প্রিন্ট হওয়ার সুযোগ পেল না। লাভ দিয়ে এখানে আসলে আয়ের মান এখন হয়ে যাবে 7। 7 কি 10 থেকে ছোট? ইয়াস। আবার ভিতরে ঢুকলাম, এটা এখন আবার ফলস, অ্যান্ড দেন আমি প্রিন্ট করলাম 7। সো 1 থেকে 10 পর্যন্ত সবাই প্রিন্ট হবে এক্সেপ্ট 6। তো এই কন্টিনিউ ইউজ করে আমি কোন একটা পার্টিকুলার ইটারেশনকে স্কিপ করতে পারি। সো এটাই হচ্ছে কন্টিনিউ এর কাজ। ব্রেক হচ্ছে লুপ থেকে পুরোপুরি বের হয়ে যাওয়া, আর কন্টিনিউ হচ্ছে শুধু ওই স্টেপটা স্কিপ করে পরের স্টেপে স্টেপে চলে যাওয়া। বুঝছি? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার এইখানে কিছু ইন্টারেস্টিং, একটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন করি। লেটস সে আমি এই প্রিন্ট এফটা উপরে লিখলাম, এবার কি হবে? মানে আমি কন্টিনিউ লিখছি বাট পরে প্রিন্ট এফটা আগে করছি। বলতে পারবে এবার কি ঘটবে? 1 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে। হ্যাঁ, এই যে তালহা যেটা বলছে নাথিং, হ্যাঁ, 5 প্রিন্ট হবে। 5 এর প্রিন্ট হওয়ার মানে এখানে লেটস সে 5 প্রিন্ট হলো। হ্যাঁ, এখানে লেটস সে 5 প্রিন্ট হলো। 5 প্রিন্ট হওয়ার পর চেক করলো আই কি 6 এর সমান না, তাহলে কন্টিনিউ না। এবার আই প্লাস প্লাস করে 6 হলো, আই প্লাস প্লাস করে এখন আই এর মান 6। 6 কি 10 থেকে ছোট বা সমান? ইয়েস। ভিতরে ঢুকলো, 6 এর মান আগেই প্রিন্ট করে ফেললো। এরপর চেক করলো, আচ্ছা আই সমান 6 হলে কন্টিনিউ করতে হবে, মানে স্কিপ করতে হবে। বাট দেয়ার ইজ নাথিং টু স্কিপ, মানে আমরা অলরেডি সব কাজ করে ফেলছি। এখানে কন্টিনিউ লেখাটা ইউজলেস, মানে এরপর তো এমনিই যাইতো, তুমি কন্টিনিউ দিয়ে ওকে আবার ওইখানেই পাঠিয়েছো। সো এবার কিন্তু 6 ওই প্রিন্ট এফটা আগে লেখার কারণে 6 আর স্কিপ হলো না, 6 আলটিমেটলি প্রিন্ট হয়েছে। এই যে এখানে 6 প্রিন্ট হয়েছে। সো এই যে কন্টিনিউ স্টেটমেন্টটা কোথায় প্লেস করতে হবে ভেরি ইম্পর্টেন্ট। মানে তোমার যেই কাজগুলো অবশ্যই করতে হবে সেগুলোকে কন্টিনিউর আগে লিখবা, আর যেগুলা ওই পার্টিকুলার কন্ডিশনের জন্য তুমি স্কিপ করতে চাও, পরের স্টেপে চলে যেতে চাও, সেগুলো কন্টিনিউর পরে লিখবা। এইভাবে হচ্ছে প্রোগ্রামটা স্ট্রাকচার করতে হয়। আচ্ছা, এবার ওয়াইল লুপের ক্ষেত্রে একটু ট্রিকি কন্টিনিউ দিয়ে লেখা, মানে ইফ ইউ আর নট কেয়ারফুল দেখবা যে প্রবলেম ফেস করবা। সো যেমন আমি ওয়াইল লুপ দিয়ে দেখাই, যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছি, প্রত্যেকবার প্রিন্ট করব আই এর মান, আর প্রত্যেকবার আই বাড়াই দিব। কিন্তু আমি এখানে আবার লিখলাম যে 6 হলে প্রিন্ট করার দরকার নাই, মানে আই ইকুয়ালস ইকুয়াল 6 হলে কন্টিনিউ। আচ্ছা, এই প্রোগ্রামটার কি সমস্যা? মানে আমি আগেই বলে দিলাম যে প্রোগ্রামটা কাজ করবে না। কি সমস্যা এটা? মানে কি হবে? বা বলতে পারবা কেউ যে এখানে কি আউটপুট আসবে? হ্যাঁ, তালহা ঠিক বলছো। বাট কেউ একজন আমাকে একটু বলবা যে এখানে আউটপুটটা আমি কিরকম দেখবো? প্রথমত 1 প্রিন্ট হবে, রাইট? প্রথমত 1 প্রিন্ট হবে কারণ এই কন্ডিশন ফলস। 1 প্রিন্ট হলো, 2 এবং আয়ের মান 1 বাড়াই দিলাম, তাহলে 2 হয়ে গেল। এখন এই কন্ডিশনটা ট্রু। এবার 2 প্রিন্ট করলাম, এবার আই প্লাস প্লাস করে 2 থেকে 3 হয়ে গেলাম। এই কন্ডিশনটা আবার ট্রু, আবার ঢুকলাম, 3 প্রিন্ট করলাম। আই এর মান এরপর হলো আই প্লাস প্লাস এর কারণে 4। আবার কন্ডিশন চেক করলাম, ট্রু, ভিতরে ঢুকলাম, আমরা 4 প্রিন্ট করলাম। এরপর আই এর মান 1 বাড়াই দিলাম, আই হয়ে গেল 5। কন্ডিশন চেক করলাম, কন্ডিশন ট্রু, ভিতরে ঢুকলাম, এবং এই কন্ডিশন কিন্তু প্রত্যেকবার ফলস হচ্ছে কারণ 6 সমান হয় নাই তো এখনো। তো 5 প্রিন্ট হলো, আই প্লাস প্লাস করে হয়ে গেল 6। তাহলে 1 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এরপর এখানে এসে আমি দেখলাম আই এর মান 6 হলে কন্টিনিউ, মানে লাভ দিয়ে পরের ইটারেশনে চলে যাও, মানে এখান থেকে কন্টিনিউ দেখলে স্কিপ করে আবার শুরুতে চলে যাও, মানে পরের স্টেপ শুরু করো। সো ঝামেলা হলো কি, যে তাহলে আয়ের মান 6 দেখে আমি লাভ দিলাম, কিন্তু লাভ দেওয়ার আগে তো আয়ের মান বাড়াইতে ভুলে গেছি। সো আয়ের মান কিন্তু 6 থেকে যাবে, অ্যান্ড আবার এই কন্ডিশনটা ট্রু হবে। আবার ভিতরে ঢুকবো,
দেখবো এই কন্ডিশন আবার ট্রু, আবার লাফ দিয়ে শুরুতে যাব, মানে বারবার আমি একটা লুপে স্টাক হয়ে গেলাম, মানে একটা ইনফিনিট লুপ সিচুয়েশন হচ্ছে। সো এখানে আউটপুটটা হবে 1 2 3 4 5, তারপর 6 6 6 এরকম ইনফিনিট পর্যন্ত। সরি, 6 তো প্রিন্টই হবে না। 1 2 3 4 5, এরপর আমার প্রোগ্রাম হ্যাং, মানে এরপর বারবার লুপে আটকে গেছে। তো আমরা একটু রান দিয়ে দেখি কি হয়। তো দেখো এইখানে এই যে অলরেডি আগেই প্রোগ্রাম স্টাক হয়ে গেছে, কারণ ও আসলে আরো আগেই, মানে আউটপুট গুলো আরো আগেই চলে আসে, প্রিন্ট করতে সময় লাগে। তো এই যে দেখো 5 পর্যন্ত প্রিন্ট করে এরপর প্রোগ্রাম স্টাক হয়ে গেছে, আর আমার ল্যাপটপের ফ্যান ঘোরা শুরু হয়ে গেছে। ঠিক আছে, যে এটা প্রোগ্রামটা স্টাক হয়ে গেছে, মানে রেস কন্ডিশনে পড়ে গেছে। আচ্ছা, ক্লোজ করে দিলাম। সো এইখানে তাহলে আমার কারেক্ট ওয়ে অফ প্রোগ্রামিং কি, মানে কিভাবে লিখবো যাতে আমার প্রোগ্রামটা ঠিক থাকে। সো যেটা করতে হবে, কন্টিনিউ করার আগে মেক শিওর যে তুমি নিজ দায়িত্বে আই প্লাস প্লাস করছো। ফর লুপে এটা ঝামেলা হয় নাই, বিকজ ও লাভ দিয়ে আই প্লাস প্লাস এর কাছেই যাইতো, বাট এবার তো ওইটা হচ্ছে না। সো মানে এখান থেকে লাভ দিয়ে ও এই ডিরেক্ট এই কন্ডিশনে আসে। সো এইটা হচ্ছে কারেক্ট ওয়ে, যে 1 2 3 4 5, এরপর 5-এর পর 6 হলো, 6-এর জন্য এটা ট্রু, ভিতরে ঢুকলাম, 6-এর জন্য এইটাও ট্রু, ভিতরে ঢুকলাম, আয়ের মান 6-এর থেকে বাড়াই দিলাম 7, আর তারপর আমি লাফ দিয়ে পরের স্টেপে গেলাম। তাহলে পরের স্টেপে গিয়ে তো আবার এটা ফলস হয়ে যাবে, এরপর 7 প্রিন্ট হবে, আর এরপর আয়ের মান 1 বেড়ে গিয়ে 8 হবে। তো এইটা কারেক্ট ওয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি 6 স্কিপ হয়েছে। সো ওয়াইল লুপের জন্য কেউ কন্টিনিউ লিখতেই চায় না, এত ঝামেলা। এর থেকে ফর লুপ, মানে ইউজুয়ালি, মানে আমি যখন প্রোগ্রাম লিখি 90% অফ মাই লুপস আর ফর লুপস, মানে আমি ওয়াইল লুপ খুব কম লিখি, বিকজ ফর লুপ গিভস এভরিথিং ইউ নিড। সো ওয়াইল লুপটা ইউজ করা লাগে না। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ব্রেক আর কন্টিনিউ, সবাই কি বুঝছি? আচ্ছা, যদি আমরা লুপ বুঝে থাকি, তার মানে তুমি এখন সি প্রোগ্রামিং এর মেইন সব কয়টা জিনিস জানো। এন্ড এখন যেটা মানে তুমি এখন বিভিন্ন প্রোগ্রাম নিজে লিখতে পারবা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লুপ ইউজ করে আরেকটা সহজ প্রোগ্রাম আমি দেখাবো, ওই যে নামটা প্রিন্ট করার প্রোগ্রাম, খুব কমন, এটা একটু দেখাবো কুইকলি। তারপর আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, যেটা হচ্ছে অ্যারে। সো এই অ্যারে টপিকটা তোমাদের কলেজে ছিল না, এন্ড অ্যারে শিখতে হবে আমাদের, এবং অ্যারে ইউজ করা মানেই ওইখানে লুপ লিখতে হবে। সো লুপের আরো অনেক এক্সাম্পল আমরা ওইখানে দেখবো, কারণ অ্যারে লুপ দিয়ে ডিল করতে হয়। ঠিক আছে, আর ম্যানুয়ালি করে না কেউ, কারণ অ্যারের সাইজ অনেক বড়, সো অনেক কিছু রিপিটেটিভলি করতে হয়। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে নামতা প্রিন্ট করার প্রোগ্রামটা দেখি। নামতা প্রিন্ট করার প্রোগ্রাম খুব সহজ। অ্যান্ড মেক শিওর তুমি এই জিনিসগুলো নিয়ে ইনাফ এক্সপেরিমেন্ট করো, মানে যতভাবে ইচ্ছা এগুলোকে সাফল করে, প্রিন্টএফ আগে পরে, আই প্লাস প্লাস আগে পরে দিয়ে বিভিন্নভাবে ট্রাই করো, অ্যান্ড বোঝার ট্রাই করো কখন কি হয়। প্রোগ্রামিং কিন্তু অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স, মানে তুমি যত বেশি এটা নিয়ে নাড়াচাড়া করবা, যত বেশি তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, তত তুমি এক্সপিরিয়েন্স হবা, এবং তত তোমার প্রোগ্রামিং করার স্কিল বাড়বে। মানে এটা শুয়ে বসে বা শুধু টিউটোরিয়াল দেখে বা কেউ শিখাই দিলে পারা যায় এমন না, এটা পুরো প্র্যাকটিস। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, নামতা লেখার একটা প্রোগ্রাম লিখে ফেলি। তো ইজি প্রোগ্রাম, আমরা ফার্স্টে হচ্ছে ইউজার থেকে একটা ইনপুট নিব, যে কার নামটা দেখতে চাও। আর তারপর এটা আমরা লুপ ইউজ করে করতে পারি, বিকজ নামটাতে অনেকগুলো রো থাকে, অনেকগুলো নাম্বারের সাথে গুণ দিতে থাকতে হয়। তো আমরা একটা লুপ লিখে ফেলতে পারি, একটা ফর লুপ। আমরা প্রথমে ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নিলাম, এবার 1 থেকে 10 পর্যন্ত একটা লুপ চালাবো, কারণ আমি 1 থেকে 10 পর্যন্ত ওই সংখ্যাটার নামটা দেখাইতে চাই। মানে ওই সংখ্যাটার সাথে 1 2 3 এভাবে 10 পর্যন্ত মাল্টিপ্লাই করে আলাদা আলাদা লাইনে সেই মাল্টিপ্লিকেশন টেবিলটা দেখাইতে চাই। সো আমি একটা লুপ নিলাম 1 থেকে 10 পর্যন্ত। তো প্রত্যেকবার যেটা করব, আমার যে এন আছে সেইটাকে ডিসপ্লে করব, তারপর একটা গুণ চিহ্ন ডিসপ্লে করব, এটা হচ্ছে এক্স আর কি, নর্মাল ইংলিশ এক্স। তারপর হচ্ছে আই এর মান এখন যত, মানে এখন যার সাথে ওই নাম্বার এনটাকে গুণ দিচ্ছি সেটাকে ডিসপ্লে করব, তারপর ইকুয়াল দিয়ে গুণফলটা ডিসপ্লে করব, এন্ড পরের লাইনে চলে যাব। তো এইটা হবে আমার প্রত্যেকবার রিপিটেটিভ কাজ। তো প্রথম পার্সেন্ট ডি এর জায়গায় আমি এন এর ভ্যালু ডিসপ্লে করব, পরের পার্সেন্ট ডি এর জায়গায় আমি আই এর ভ্যালু ডিসপ্লে করব, আর তার পরের পার্সেন্ট ডি এর জায়গায়
আমি n × i ডিসপ্লে করব। সো এটাই আমার সিম্পল নামতার প্রোগ্রাম। সো এখন আমার কাছে একটা ইনপুট চাচ্ছে, লেটস আমি 7-এর ঘরের নামটা দেখতে চাই। তো 7 লিখে এন্টার দিলে এই যে 7-এর নামটা চলে আসলো। ঠিক আছে। তুমি যদি ধরো একটা নাম্বারে 100 পর্যন্ত নামটা দেখতে চাও, তাহলে এখানে জাস্ট 100 বানাই দিলেই হবে। ধরো আমি 8-এর ঘরের নামটা 100 পর্যন্ত দেখতে চাই, তো এখানে সব প্রিন্ট হইলো। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের নামটা প্রিন্ট করার প্রোগ্রাম। ওকে। আচ্ছা, আমরা নামটাকে একটু সুন্দরভাবে ফরম্যাট করতে পারি। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা নামটা প্রিন্ট করি, এই যে এইগুলো সব এক লাইন বরাবর আসছে, পরেরটা একটু ডানে সরে গেছে। তো এইগুলা ট্যাব দিয়ে ফরম্যাটিং করা যায়, যাতে সবাই এক অ্যালাইনমেন্টে থাকে। তো আমি চাই এই যে ইকুয়াল সাইনটা এটা একটা ট্যাবের পরে আসুক, তাহলে দেখতে এটা সুন্দর হবে। তো ট্যাব দেওয়ার জন্য এখানে /t লিখতে হয়। /n হচ্ছে পরের লাইন, আর এই /t হচ্ছে ট্যাব, হরাইজন্টাল ট্যাব। সো আমি যদি এটা রান করি, এখন প্রোগ্রামটা দেখতে সুন্দর হবে। সো এই যে এগুলা আর সব ইকুয়াল সাইন গুলা এক লাইন বরাবর একটা ট্যাব, ওয়ান ট্যাব স্পেস পর। ঠিক আছে। বাই ডিফল্ট তোমার কম্পিউটার ওয়ান ট্যাব স্পেস হচ্ছে 4 4টা স্পেস। সো সেটার পরে, বাট অ্যালাইনমেন্ট রাখার জন্য এর থেকে কম স্পেসও হয়, যেমন এই সব কটা যাতে সেম অ্যালাইনমেন্টে থাকে সেটা এনশিওর করতে এই যে এইখানে আবার 3টা স্পেস দিছে, সরি 2টা স্পেস দিছে প্রবাবলি। বুঝছি। জাস্ট এগুলো জাস্ট ফরম্যাটিং এর জিনিস, এগুলো অত ইম্পর্টেন্ট। আচ্ছা, সো লুপ রিলেটেড জিনিসপত্র আমরা সামনে আরো দেখব বিভিন্ন কনটেক্সটে। যেমন প্রাইম নাম্বার বের করার ক্ষেত্রে, তারপর হচ্ছে একটা অ্যারে নিয়ে কাজ করার জন্য। তো আমরা এখন নতুন টপিক শিখবো অ্যারে। অ্যান্ড অ্যারে যেহেতু কলেজে শিখো নাই, আই থিঙ্ক সবাই খুব এনজয় করবে, বিকজ এটা নিউ টপিক ফুললি অ্যান্ড খুবই ইউজফুল। মানে প্রোগ্রাম করার জন্য অ্যারে খুবই ইউজফুল একটা জিনিস। আচ্ছা, so আমি এগুলা মুছে দিই। আচ্ছা, সো অ্যারে ফার্স্ট অফ অল কি? সিম্পলি যদি বলি, অ্যারে হচ্ছে, ধরো তোমার অনেকগুলা ভ্যারিয়েবল দরকার। ধরো আমি বললাম তুমি কোন একটা ক্লাসের রেজাল্ট বানাইতে চাও, ধরো ম্যাথ পরীক্ষার রেজাল্ট। এখন সব স্টুডেন্টদের ম্যাথের মার্কস কত, এগুলো তুমি আলাদা আলাদা ভ্যারিয়েবলে রাখবা। এখন ওই ওই ক্লাসে যদি 150 জন স্টুডেন্ট থাকে, তাহলে 150টা ভ্যারিয়েবল তোমার আলাদা আলাদা ভাবে ডিক্লেয়ার করতে হবে, এন্ড সেগুলো ম্যানেজ করা এক্সট্রিমলি মেসি হয়ে যাবে। তো অনেকগুলো ভ্যারিয়েবল যখন তোমার একসাথে নিয়ে কাজ করতে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে একটা অ্যারে। অ্যান্ড অ্যারে কে আরেকভাবে চিন্তা করা যায়, মানে অ্যারে কে সিম্পলি তুমি একটা লিস্ট আকারে মনে করতে পারো। অ্যারে হচ্ছে জাস্ট আ লিস্ট অফ ভ্যালুস। অ্যারে কে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিস্ট বলে, যেমন পাইথনে অ্যারে না বলে বলে লিস্ট, বিকজ এটা জাস্ট একটা লিস্ট অফ ভ্যালুস। অথবা অ্যারে কে চিন্তা করা যায় একটা ম্যাট্রিক্স হিসেবে। আমরা জানি ম্যাট্রিক্স হচ্ছে 2D জিনিস, বাট ধরো আমি যদি বলি একটা ম্যাট্রিক্স আছে যার একটা রো বাট অনেকগুলা কলাম, তো সেইটা একটা অ্যারে। বা একটা কলাম অনেকগুলো রো, ওইটা একটা অ্যারে। মানে যেখানে অনেকগুলো নাম্বার ইনভলভ বা অনেকগুলো অবজেক্ট ইনভলভড একসাথে, মানে যাদের একটা কালেকশন ইনভলভড, সেইখানে আমরা অ্যারে ইউজ করতে পারি। সো সি প্রোগ্রামে খুব সহজেই অ্যারে ক্রিয়েট করা যায় ইচ্ছা মতো সাইজের। অবশ্যই এটা বাউন্ড আছে, বাট আমরা একটা অ্যারে ক্রিয়েট করতে পারি এভাবে। সিম্পলি লিখতে হবে, ফার্স্ট অফ অল লিখতে হবে যেই টাইপের অ্যারে বানাতে চাও সেই টাইপটা। সো আমি ধরো অনেকগুলো নাম্বার এর অ্যারে বানাতে চাই। অ্যারে বলতে তুমি চিন্তা করতে পারো লিস্ট, অনেকগুলো নাম্বারের একটা লিস্ট বানাইতে চাই। সো যেহেতু ওই লিস্টটার মধ্যে সব নাম্বার থাকবে এবং একটা অ্যারের মধ্যে শুধু একটা টাইপের জিনিসই থাকতে পারে, ইদার সবাই ইন্টিজার হবে, সবাই ক্যারেক্টার হবে, সবাই ফ্লোট হবে, বা সবাই ডাবল হবে, বা সবাই পয়েন্টার হবে, আর সবাই বুলিয়ান হবে, এরকম। সো মানে সবার টাইপ সেম হইতে হবে। আহ, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেখানে একই অ্যারের মধ্যে আলাদা আলাদা টাইপের জিনিস রাখা যায়, যেমন পাইথন একটা ডিসগাস্টিং ল্যাঙ্গুয়েজ। ওর মধ্যে হচ্ছে এরকম, মানে ওর কোনো কি বলবো, ওর আসলে কোনো রকম রেস্ট্রিকশন নেই, যা ইচ্ছা তাই করা যায়। অ্যান্ড এর জন্য এই প্রোগ্রাম লিখতে গেলে অনেক ভুল হয়। মানে তুমি যখন অনেক স্ট্রিক্ট ভাবে থাকবা, তোমার ভুল কম হবে, ডিসিপ্লিন থাকবে। বাট তোমার যদি
প্রোগ্রামিং এ যা ইচ্ছা তাই করার স্বাধীনতা থাকে, দেখা যাবে প্রোগ্রাম লিখতে গেলে 10টা ভুল হচ্ছে, কারণ কোনো রুলস নাই ওখানে। আচ্ছা, তো এখন আমরা একটা অ্যারে বানাবো, ইন্টিজার অ্যারে, মানে এটাতে শুধু নাম্বারস থাকবে। সো লিখতে হবে এভাবে, ইন্ট, নর্মাল ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করি। অ্যারের একটা নাম দিতে হবে। তো সেই নামটা লিখলাম এ, এ ফর অ্যারে, আমার ফেভারিট অ্যারে ভ্যারিয়েবল নাম। আর এরপর এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, এই ক্লোজ ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট, এটাকে আমরা বলি স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কয়টা ভ্যালু থাকবে, সেই সাইজটা লিখতে হবে। তো ধরো আমি 5টা ভ্যালু রাখতে চাই, এখানে লিখবো 5। আচ্ছা, এখন সেই 5টা ভ্যালু কি হবে সেটাও আমরা এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করার সময়ই ইনিশিয়ালাইজ করে দিতে পারি। নট ম্যান্ডেটরি, বাট চাইলে করতে পারি। কিরকম? এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে, যেমন আমরা একটা নর্মাল নাম্বার কিভাবে ডিক্লেয়ার করি, যে ইন্ট এন ইকুয়াল 6, ওই একইভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করার সময় ফার্স্টে যে অ্যারের নাম টাইপ, তারপর অ্যারেটার নাম, তারপর এই যে থার্ড ক্লোজ ব্র্যাকেট, তারপর হচ্ছে ভিতরে কয়টা নাম্বার থাকবে সেটা লিখে দেওয়া, আর এরপর ইকুয়াল দিয়ে ওই নাম্বার গুলাকে আমরা, ওই লিস্টটা আমরা লিখে দিতে পারি। তো যেহেতু এটা একটা লিস্ট, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, কার্লি ব্রেসের মধ্যে লিখতে হয়। এন্ড সেই নাম্বারগুলো আমরা এখানে লিখে দিতে পারি। লেটস সে প্রথম নাম্বার হচ্ছে 3, পরের নাম্বার হচ্ছে 2, তারপরের নাম্বার হচ্ছে 9, তারপরটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 6। তো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স্যাক্টলি ওই 5টা নাম্বার কমা কমা দিয়ে লিখতে হবে। এখন তুমি যদি 5টা না দিয়ে 10টা দাও, তখন তোমার প্রোগ্রাম আনএক্সপেক্টেডলি বিহেভ করতে পারে। সো এর ক্ষেত্রে এগুলো খুব ঝামেলা, যে তুমি যে কয়টা নাম্বার রাখবা বলছো ওই কয়টাই রাখতে হবে, ওর থেকে কম, মানে ওর থেকে বেশি রাখতে পারবা না, বা কমও রাখা উচিত না, কম রাখলেও উল্টাপাল্টা বিহেভিয়ার দেখাবে। আর আরো অনেক কিছু আছে, আমরা সামনে দেখবো। তো এরপর এখানে একটা এই সেমিকোলন দিতে হবে। তো এইটাই হচ্ছে একটা অ্যারে, যার নাম হচ্ছে এ, এবং সেই অ্যারেটা হচ্ছে এই 5টা নাম্বার, মানে 32916। এই এই হচ্ছে লিস্ট অফ নাম্বারস। মানে আমি যখন প্রথম অ্যারে শিখছিলাম, ধরো ক্লাস 7-এ, তখন অ্যারে খুব ভয় পাইতাম। আর এইটে উঠে যখন ওই যে ম্যাথের সেট পড়ছিলাম, তখন একটু একটু ইজি লাগা শুরু হয়েছে, যেটা তো সেটের মতো, বাট আসলে এটা সেট না। সেটের সাথে এটার তফাৎ হচ্ছে যে সেটে একই জিনিস বারবার থাকতে পারে না, অ্যারেতে পারে। অ্যারেতে একই নাম্বার বারবার থাকতে পারে। সো ইটস নট আ সেট, দেখতে সেটের মতো, বাট এটা একটা লিস্ট। আচ্ছা, এটা মোর লাইক আ ম্যাট্রিক্স, একটা সিঙ্গেল কলাম বা সিঙ্গেল রো ম্যাট্রিক্স আর কি। ওকে, তো ভাইয়া, এখন, হ্যাঁ হ্যাঁ বলো তো। ভাইয়া আমি যদি এখানে ডাবল ওয়ান দিতাম তাহলেও কি এটা, মনে করেন যে 32116, তাহলে কি হ্যাঁ হ্যাঁ এখানে sure. 5টা নাম্বার আছে এভাবে কাউন্ট করবে? হ্যাঁ, 5টা নাম্বার আছে, এগুলো সব আলাদা আলাদা। এটা একটা নাম্বার, এটা একটা, আমি এভাবেই দেখাই, ঠিক আছে। আচ্ছা, এখন এখন যেটা করতে হবে, ধরো আমার অ্যারেতে কিছু নাম্বার আছে, আমি সেই নাম্বার গুলার মধ্যে, আমি ধরো পুরো অ্যারেটা দেখতে চাই। দুর্ভাগ্যজনকভাবে পুরো অ্যারেটা দেখার সি প্রোগ্রামিং এ কোনো সহজ নিয়ম নাই। মানে সি প্রোগ্রামিং এর ক্রিয়েটররা সেটা রাখে নাই। এটা অন্য ল্যাঙ্গুয়েজ গুলো আছে, বাট সি প্রোগ্রামিং এ তুমি এরকম লিখতে পারবে না যে প্রিন্ট এফ সামথিং আর এ, জাস্ট এ। ওইটা হয় না, পুরো অ্যারে একবারে প্রিন্ট করা যায় না। পুরো অ্যারে প্রিন্ট করার উপায় আমরা দেখবো, একটু পরেই দেখবো। তো ধরো আপাতত আমরা তাহলে মেনে নিলাম পুরো অ্যারে একসাথে দেখা যায় না, জাস্ট একটা একটা এলিমেন্ট দেখা যায়। তো আমি এই অ্যারের লেটস সে ফার্স্ট এলিমেন্টটা দেখবো। এখন এইখানেই খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে অ্যারের নাম্বারগুলা, নাম্বারগুলোর সিরিয়াল শুরু হয় 0 থেকে। সি প্রোগ্রামিং এর অ্যারে হচ্ছে জিরো ইন্ডেক্স বেসড, মানে তার প্রথম নাম্বারটাই হচ্ছে আসলে 0তম নাম্বার। মানে আমরা প্রথম নাম্বার আর বলবো না, এখন থেকে আমরা প্রোগ্রামিং এ বলবো এটা হচ্ছে 0th নাম্বার, দিস ইজ দ্য ফার্স্ট নাম্বার, দিস ইজ দ্য সেকেন্ড নাম্বার, দিস ইজ দ্য থার্ড নাম্বার, দিস ইজ দ্য ফোর্থ নাম্বার। একটা 5 সাইজের অ্যারেতে হাইয়েস্ট ইন্ডেক্স হতে পারে 4। আর ইন্ডেক্সিং অলওয়েজ স্টার্টস এট 0, নো এক্সেপশন। সবসময় ইন্ডেক্সিং প্রোগ্রামিং এ ইন্ডেক্স যেখানে লাগে, এটা অলওয়েজ স্টার্টস ফ্রম 0। ঠিক আছে। আমার জানার মতে এমন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই যেখানে ইন্ডেক্সিং 1 থেকে শুরু হয়, থাকতে পারে ডেফিনেটলি, তাহলে এটা একটা বাজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিকজ এটা কম্পিউটার সায়েন্সে খুব ওয়াইডলি একসেপ্টেড যে আহ, সব লিস্টের ইন্ডেক্সিং মানে কাউন্টিং শুরু হয় 0 থেকে। শুরুর প্রথম জিনিসটা হচ্ছে 0, জিরো বেসড ইন্ডেক্স। আচ্ছা,
তার মানে এই নাম্বারটা দেখা মানে হচ্ছে 0তম নাম্বারটা দেখতে চাওয়া। সো আমি সেটা কিভাবে দেখবো? প্রিন্ট এফ পার্সেন্ট ডি, ওটা তো একটা নাম্বার, একজন পার্সেন্ট ডি ইন্টিজার নাম্বার। তো কাকে দেখতে চাই? এই জিরোথ ইন্ডেক্সের নাম্বারটা দেখতে চাই। সো দেখতে হবে ওই অ্যারেটার নাম, যে অ্যারেটার জিরোথ নাম্বার দেখতে চাই সেটার নাম। এরপর আবারও থার্ড ব্র্যাকেট। সো থার্ড ব্র্যাকেটে দেখো দুইটা ইউজ, একটা হচ্ছে এই যে কয়টা নাম্বার আছে সেটা স্পেসিফাই করা যখন ডিক্লেয়ার করতেছি তখন। আর আরেকটা ইউজ হচ্ছে যখন তুমি ওই অ্যারের কোন একটা স্পেসিফিক ইন্ডেক্সের এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাও, তখন ওই থার্ড ব্র্যাকেট দিতে হয় এবং এখানে লিখবো জিরো। সো এইটা বুঝায় আমি এই অ্যারের জিরোথ ইন্ডেক্সের নাম্বারটা দেখতে চাচ্ছি। সো রান দিই। সো এই যে থ্রি দেখা যাচ্ছে। এই থ্রি কিভাবে আসলো? এই যে এ অ্যারের জিরোথ ইন্ডেক্সে থ্রি আছে। আমি যদি এখানে এখন লেটস সে ওয়ান দিই, তাহলে আমি জিরো আর ওয়ান ইন্ডেক্সের নাম্বার দুইটা দেখতে পাবো, যে থ্রি টু। আমি যদি এখানে টু দেই, তার মানে এই ইন্ডেক্স অ্যারের টু ইন্ডেক্সের নাম্বার, মানে টেকনিক্যালি তিন নাম্বার যে নাম্বারটা সেটা দেখতে পাবো, যে থ্রি টু ওয়ান। তো এইভাবে আমি কিন্তু সব কয়টা নাম্বার দেখতে পারি, পাঁচটা নাম্বার দেখতে পারি, বাট হাইয়েস্ট ইন্ডেক্স ইজ ফোর। ফোর্থ ইন্ডেক্সটাই আসলে আছে। সেটটার সেটটার মধ্যে যেগুলা যে কয়টা নাম্বার দিচ্ছে ওইটার টার্ম অনুযায়ী আমরা ওই নাম্বারটা দেখতে পারবো তার মানে। হ্যাঁ হ্যাঁ, ওটা কততম নাম্বার ওই অনুযায়ী দেখতে পারবো, ওটা কত নাম্বার সিরিয়াল আছে, বুঝছি। আর এটা সেট না, বাই দ্য ওয়ে, এটা লিস্ট। ঠিক আছে, সবাই কি বুঝছি আরে কিভাবে দেখতে হয়? আচ্ছা, তাহলে একটা কোশ্চেন করছো লুপ রিলেটেড, যে হাউ ডু আই ব্রেক আ লুপ ক্লিকিং এন্টার অর আ কি অফ মাই চয়েস। খুব সহজ, দেখাই দিব না, একটু পরে দেখাই। আচ্ছা, এটা করা যায়। সো যেটা করব সেটা হচ্ছে এইখানে দেখো, এইভাবে প্রিন্ট না করে আমি কমা কমা দিয়েও প্রিন্ট করতে পারতাম ডেফিনেটলি। কমা স্পেস, কমা স্পেস, কমা স্পেস, কমা স্পেস, লাস্টেরটা পর স্ল্যাশ। সো তখন পুরো লুপটা এইভাবে দেখা যাবে, সরি অ্যারেটা এইভাবে দেখতে পাবো। অথবা একটার মধ্যেই দেখতে পারি, পাঁচটা নাম্বার আছে, ভুলেও কখনো যে কয়টা নাম্বার আছে তার থেকে বড় নাম্বারটা দেখতে যাবে না, তাহলে তোমার প্রোগ্রাম ইদার ক্র্যাশ করবে, না হলে উল্টাপাল্টা গার্বেজ ভ্যালু দেখাবে। ওইটা আসলে আগে থেকে বলা যায় না কি হবে। সো ইটস অলওয়েজ অ্যাডভাইসড যে নেভার অ্যাক্সেস অ্যান ইন্ডেক্স আউটসাইড অফ ইউর অ্যারে। আউটসাইড অফ অ্যারে বলতে বোঝাচ্ছি কখনো জিরো থেকে, মানে কোনো নেগেটিভ ইন্ডেক্স দেখতে চাও না, আর কখনো তোমার অ্যারের যে সাইজ 5, তার থেকে এক কম পর্যন্ত ইন্ডেক্স আছে 4, তো এই 4 এর পর 5 নাম্বার ইন্ডেক্সও কি আছে ওটা দেখতে চাও না। ওইটা একটা স্টুপিড মুভ হবে এবং ওইটার কারণে তোমার প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। সো এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড যে তুমি অন্য কোনো ইন্ডেক্স অ্যাক্সেস করবা, এটা করা যাবে না, গার্বেজ ভ্যালু পাবা অথবা তোমার প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। যেমন ধরো আমি এখানে A5-এ কি কি আছে দেখতে চাই, ধরো আমার মাথায় বুদ্ধি আসলো A5-এ কি আছে দেখ, A5 ইন্ডেক্স তো নাই, তো প্রোগ্রাম তখন ইদার ক্র্যাশ করবে বা গার্বেজ ভ্যালু দেখাবে। সিক্স দেখাইছে, সিক্সটা কোত্থেকে আসলো আসলো উই ডোন্ট নো। এমন না যে এই লাস্ট ভ্যালুটাই দেখায়, তো ধরো এটা 20 বানাই দিই, দেখো আবারও সিক্স আসছে। এইগুলা, এই ভ্যালুটা আসছে যে ধরো এইটা কম্পিউটারের মেমোরির যেইখানে আছে এই নাম্বারটা, সেইখানে আগে, ওইটা আগে ইউজ হয়েছিল তখন ওইটার মধ্যে সিক্স লেখা ছিল, ওইটা চেঞ্জ করা হয়নি, এখনো সিক্স রয়ে গেছে। সো ওই জায়গায় হাত দেওয়াটাই নিষেধ, মানে ওই জায়গায় অ্যাক্সেস করাটাই উচিত না। তোমাকে প্রোগ্রাম কোনো ইরর দিবে না, বাট মানে সি প্রোগ্রামিং এই একটা সুবিধা আছে, যে এই সুবিধা না, এটা একটা অসুবিধা, যে তুমি যদি আউট অফ ইন্ডেক্স অ্যাক্সেস করো সেই প্রোগ্রাম কোনো কমপ্লেন করবে না, বাট তোমার প্রোগ্রাম যে কোনো সময় ক্র্যাশ করতে পারে, কোনো গ্যারান্টি নেই। সো এর জন্যই নেভার অ্যাক্সেস। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবার এটা আছে যে তুমি ধরো বড় ইন্ডেক্স অ্যাক্সেস করলে ওরা ইরর দিবে কম্পাইল করার সময়, যে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস, ওবি ইরর, ইন্ডেক্স আউট অফ বাউন্ডস ইরর, জাভাতেই আছে। সো কখনোই আউট অফ বাউন্ডস কোনো কিছু অ্যাক্সেস করা যাবে না। ও, আচ্ছা, এখন এখানে একটু আগের ফরম্যাটে ফেরত আসি। আহ কেউ কিছু বলবা? আচ্ছা, একটু আগের ফরম্যাটে ফেরত আসি।
আগে যেভাবে আলাদা আলাদা লাইনে দেখাচ্ছিলাম, এইটা সিম্পল। দেখো তো, এইখানে তুমি কোনো রিপিটেটিভ কাজ নোটিস করতেছো কিনা? এই যে পাঁচটা নাম্বার প্রিন্ট করলাম, জিরোতম থেকে ফোর্থটা, জিরো থেকে ফোর্থটা পাঁচটা নাম্বার প্রিন্ট করলাম, এটা একটা রিপিটেটিভ টাস্ক না? বারবার করতে হচ্ছে। হোয়াট ইফ দিস অ্যারে হ্যাড 100 এলিমেন্টস? তখন তো আমি এরকম 100 বার প্রিন্টার দিয়ে সব ভ্যালু দেখতে পারতাম না। সো এইটার সলিউশন কি? আমাকে একটু সাজেস্ট করো তো, যে কি করা যায় একটা অ্যারের সব নাম্বার দেখবো বাট খুব স্মার্টলি, মানে অল্প কোড লিখে। লুপ, রাইট। আমরা কিন্তু একটা লুপ লিখতে পারি, যে লুপটা প্রত্যেকবার অ্যারের একটা ইন্ডেক্স দেখাবে। সো এই পুরো কাজটা আমরা ভেরি স্মার্টলি করতে পারি। ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু জিরো থেকে শুরু করতে হবে, বিকজ ফার্স্ট এলিমেন্ট ইজ দ্য জিরোথ এলিমেন্ট। আর লেস দেন লিখতে হবে 5, বিকজ আমি 5-এর থেকে ছোট ইন্ডেক্স পর্যন্ত যেতে পারবো। অ্যারের যে সাইজ, একটা অ্যারের সাইজ কত সেটা সি প্রোগ্রামিং এ জানার কোনো ওয়ে নাই। তো এটা এইখান থেকে দেখেই বলতে হবে। সো অ্যারের সাইজ যেহেতু আমি 5 সেট করছি, সো ম্যাক্স ইন্ডেক্স হবে 5 থেকে ছোট, দ্যাট ইজ 0 1 2 3 4, 4 পর্যন্ত থাকবে। তো এখন অনেকে বলে তাহলে এখানে ইকুয়ালস 4 লিখলেই তো হয়, লেস দ্যান ইকুয়ালস 4। হ্যাঁ, ডেফিনেটলি, বাট ইটস মোর কনভিনিয়েন্ট যে আমি এখানে লেস দ্যান লিখে জাস্ট অ্যারের সাইজটা এখানে বসাই দিব। এটা মোর ইজি। তো আই ইকুয়াল 0, আই লেস দেন 5, আই প্লাস প্লাস। তার মানে এই লুপটা কত থেকে কত পর্যন্ত চলবে? আই ইকুয়াল 0 1 2 3 4, 5 কিন্তু হবে না, বিকজ তোমার কন্ডিশন বলেই দিছে 5-এর থেকে স্ট্রিক্টলি স্মল। সো 5-এর ইকুয়াল হবে না। সো এখন প্রত্যেকবার তুমি যেটা করবা, প্রিন্ট করবা একটা নাম্বার, সেকে এর আইথ নাম্বারটা। তোমার আই তো বাড়তেছে 0 থেকে 4 পর্যন্ত। সো তোমার 0 থেকে 4 পর্যন্ত সব, 0 থেকে 4 পর্যন্ত সব নাম্বার প্রিন্ট হবে এখানে। সো এইটা হচ্ছে একটা অ্যারের সব নাম্বার দেখার ওয়ে। একই লাইনে দেখতে চাইলে এরকম ভাবে দেখতে পারো, স্পেস দিয়ে। ঠিক আছে, এইখানে একটা স্ল্যাশ দিয়ে, এই যে একই লাইনে সব কয়টা নাম্বার আসছে। এখানে আরো নাম্বার থাকতে পারতো। এন্ড আমরা একটা কাজ করি, এই এন এর ভিতরে হচ্ছে অ্যারের সাইজ লিখে রাখি। তাহলে যেটা হবে, আমার এই বারবার হার্ড কোডেড নাম্বার লিখতে হবে না। একটা প্রোগ্রামে যত বেশি পারা যায় হার্ড কোডেড নাম্বার অ্যাভয়েড করা উচিত, বিকজ হার্ড কোডেড নাম্বারস আর সোর্স অফ ইরর্স। সো তুমি হার্ড কোডেড নাম্বার লিখলে ইরর হবে। এখানে আবার কি বলছে, ইরর কেন? ও আচ্ছা আচ্ছা, সরি। তুমি যদি এই যে রাইট সাইডে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনিশিয়ালাইজ করো, এটা আমি ভুলে গেছিলাম। সেটা হচ্ছে রাইট সাইডে যদি এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাম্বারটা লিস্টটা লিখে দাও ডিরেক্ট, তাহলে এইখানে কোনো ভ্যারিয়েবল সাইজ দেওয়া যাবে না। এই মানে মানে সি প্রোগ্রামিং এর কাছে, সি প্রোগ্রামের কাছে আগে থেকে জানার কোনো তো ওয়ে নাই যে আসলেই এই, এইটা যে পাঁচ, এবং এখানে যে তুমি পাঁচটা এলিমেন্ট দিচ্ছ, এটা রান করার আগে জানার কোনো ওয়ে নাই। সো এটার ওয়ে অ্যারাউন্ড হচ্ছে, মানে এই যে আমরা একটু আগে যে কাজটা করলাম, ধরো এইভাবে যে ছিল, মানে এখানে তোমার একটা নাম্বারই লিখতে হবে, কোনো ভ্যারিয়েবল লিখতে পারবা না যখন তুমি রাইট সাইডের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জিনিসপত্র লিখে দিবা। বাট একটা ইজি ওয়ে হচ্ছে যে তুমি যখন রাইট সাইডে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জিনিসপত্র লিখবা, তখন সি প্রোগ্রাম অলরেডি জানে এর সাইজ তুমি কত দিচ্ছ। মানে তুমি এখানে পাঁচটা নাম্বার লিখছো, ও তো বুঝবেই পাঁচটা নাম্বার। তো এইখানে এই 5 লেখাটা রিডান্ডেন্ট, এটা না লিখলেও হয়। সো জাস্ট থার্ড ব্র্যাকেট লিখলেও ও বুঝবে যে এটার সাইজ কত। আর ধরো সেই সাইজটা তুমি এন এর মধ্যে লিখলা, বাট এইখানে লেখা লাগবে না, তাহলে তোমার ইরর হবে না। আর এইখানেও তুমি 5-এর জায়গায় এন লিখলা। ঠিক আছে। সো তোমার নিজের ট্র্যাক রাখতে হবে হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার ইন দ্য অ্যারে। আর আরেকটা জিনিস, অ্যারেতে নতুন করে কোনো এলিমেন্ট অ্যাড করা যায় না। অ্যারেজ আর ইমিউটেবল, একটা অ্যারের কোনো এলিমেন্ট ডিলিট করে দেওয়া যায় না, অ্যারেতে নতুন এলিমেন্ট অ্যাড করা যায় না। অ্যারেতে যা দিছো তাই। বাট অ্যারের এলিমেন্ট চেঞ্জ করা যায়, কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে ধরো 6 থেকে 10 বানাই দেওয়া যাবে, কিন্তু অ্যারেতে নতুন করে 10 পুশ করতে পারবো না, বা কোনো একটা এলিমেন্ট বের করে আনতে পারবো না। ঠিক আছে। সো এখন সেই জিনিসগুলোর দিকে যাই। সবাই কি এই পর্যন্ত বুঝছো? আসলে অনেক ইনফরমেশন আমি দিচ্ছি প্রত্যেক মিনিটে মিনিটে, এগুলো গ্রাস্প ভাইয়া করা একটু টাফ, বাট
তোমার ভাই একটু বাসায় নিজেরও প্র্যাকটিস করতে হবে পরে ভিডিও দেখে দেখে। হ্যাঁ বলো। এইটা n=6 দিলে তো আমার একটু ইররের মতো হইতো না, কারণ আমার তো হ্যাঁ, কারণ দাদা। আমি লুপে তাহলে 6 পর্যন্ত, মানে 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতেছি, তাহলে একটা গার্বেজ ভ্যালু দেখতাম, এই যে লাস্ট একটা উল্টাপাল্টা ভ্যালু আসছে 6। আর ভাই লাস্টের যে একটা প্রিন্টের স্ল্যাশ এন দিছে, এটা অ্যাকচুয়ালি না দিলেও হবে না? হ্যাঁ, না দিলেও হয়, এটা জাস্ট আমি দেখতে ভালো দেখার জন্য দিছি। মানে যাতে এইটার পর পরের লাইনে যায়, এর পরে এইটা শুরু হয়, এটা না দিলে অনেক সময় এরকম হয়, দেখো, না দিলে টার্মিনালের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। এখানে হচ্ছে না, অনেক টার্মিনালে এই বেসটা তখন এখান থেকে লেখা শুরু হয়, তো দেখতে বিচ্ছিরি দেখায়। এর জন্য হচ্ছে আমি এটা, মানে আমার ইয়া হচ্ছে মানে আমার স্টাইল হচ্ছে আমি সব সময় একটা প্রোগ্রামের লাস্টে একটা স্ল্যাশ এন যাতে থাকে ওটা এনশিওর করি। এটা কোনো নিয়ম না, এটা জাস্ট স্টাইল। বুঝছি সবাই? আচ্ছা ভাইয়া, এখানে এন আলাদা করে 5 দেওয়ার কারণটা কি? 5 দেওয়ার কারণ হচ্ছে, মানে আমি এই জায়গায় নাম্বার লিখতে চাইতেছি না, আমি জিনিসটাকে একটা ভ্যারিয়েবলে রাখতে চাচ্ছি। কারণ ধরো আমার যদি আরো 10, মানে এই লুপটা আরো 3-4 বার রান করা লাগে, প্রত্যেকবার 5 লিখলে আমার ভুল হওয়ার চান্স আছে না? আমি হয়তো একবার 5-এর জায়গায় 7 লিখে ফেললাম, বাট সব জায়গায় যদি এন লিখি তাহলে জাস্ট এক জায়গায় চেঞ্জ করলে আমার পুরোটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। বুঝছি? সো সি প্রোগ্রামে আমরা যত বেশি পারবো ভ্যারিয়েবল ইউজ করব, কোথাও ডিরেক্ট হার্ড কোডের নাম্বার লিখতে যাব না, কারণ তাহলে আমার ইরর বাড়বে, ঠিক আছে, ভুল হওয়ার চান্স বাড়বে। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আমি অ্যারের কোন একটা এলিমেন্ট কিভাবে চেঞ্জ করতে পারি। ধরো আমরা এই অ্যারে প্রিন্টিং এর কাজটা করব, এটা হচ্ছে প্রিন্ট দ্য অ্যারে, এই পরের পোর্শনটা। বাট আমি প্রিন্ট করার আগে অ্যারেকে একটু চেঞ্জ করে নিচ্ছি। কিরকম চেঞ্জ করতে চাই, লেটস সে এই যে দুইটা ওয়ান আছে না, এই দ্বিতীয় ওয়ানটাকে দ্বিতীয় ওয়ানটাকে লেটস সে আমি 8 বানাইতে চাই। তাহলে কিভাবে করব? আচ্ছা বলো তো, দ্বিতীয় ওয়ানটা কত নাম্বার ইন্ডেক্স আছে, মানে তার পজিশন কত? ইন্ডেক্স মানে পজিশন, তিন কত নাম্বার নাম্বার তিন ইন্ডেক্স? নাম্বার। হুম, 3 নাম্বার। 3 নাম্বার। 3 নাম্বার ইন্ডেক্স আছে, রাইট? ও হচ্ছে ইন্ডেক্স 3-তে আছে। সো ওকে চেঞ্জ করার উপায় হচ্ছে, 3 নাম্বার ইন্ডেক্সের একটা নাম্বার দেখার জন্য যেরকম আমরা এ ক্লোজ ব্র্যাকেট 3 লিখি ভ্যালু রিট্রিভ করার জন্য, সিমিলারলি 3 নাম্বার ইন্ডেক্সের কাউকে চেঞ্জ করার জন্য আমার জাস্ট লিখতে হবে এ থার্ড ব্র্যাকেট 3 ইকুয়ালস 8। এটা লেখা মানে 3 নাম্বার ইন্ডেক্সে যে নাম্বারটা আছে সেটাকে 8 সেট কর, মানে একদম ভ্যারিয়েবলের মতোই। তো এখন দেখো এই 3 নাম্বার ইন্ডেক্সের ওয়ানটা কিন্তু 8 হয়ে গেছে। আমি আরেকটা কম্পারিজন করতে পারি, সেটা হচ্ছে আমি এই অ্যারে প্রিন্টিংটা ভ্যালুটা সেট করার আগেও দিলাম, পরেও দিলাম, মানে দুইবার একই কোড লিখলাম। তাহলে কি হবে? সো শুরুতে আমি অ্যারের অরিজিনাল অবস্থাটা দেখব, তারপর অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ করে 8 করে দিব, তারপর আমি অ্যারেকে আবার প্রিন্ট করব। সো এখন যদি আমি রান দিই, সো প্রথমে অ্যারের, মানে এটা হচ্ছে ওল্ড অ্যারে আর এটা হচ্ছে নিউ অ্যারে। কিন্তু এই যে অ্যাগেন এটাতে আমি কোনো কিছু ডিলিট করে ফেলতে পারবো না, একটা এলিমেন্ট রিমুভ করে ফেলতে পারবো না, আবার কোনো একটা এলিমেন্ট ঢুকাইতে পারবো না, ঠিক আছে? এগুলো সব স্ট্যাটিক অ্যারে। তো সিতে ডাইনামিক অ্যারে কিভাবে ইউজ করে সেটার জন্য আমাদের পয়েন্টার আর মেমোরি অ্যালোকেশন শিখতে হবে, ডাইনামিক মেমোরি নিয়ে কাজ করা শিখতে হবে, ওগুলো পরে, মানে আমরা পয়েন্টার ওগুলো আরো অ্যাডভান্স জিনিস আমরা এইখানেই শিখবো, বাট পরে ওগুলো আরো কয়েক ক্লাস পরে আসবে। সবাই কি বুঝছি অ্যারে রিলেটেড জিনিস? আচ্ছা, এবার আমরা দেখি যে অ্যারেতে কিভাবে ইনপুট নেওয়া যায়। অ্যারে যেহেতু একটা ভ্যারিয়েবলের মতো, আমি অ্যারেতে ইনপুটও নিতে পারবো। ধরো আমি 10টা নাম্বারের ম্যাথের মার্কস একটা অ্যারেতে স্টোর করে দেখাতে চাই, বা আরো ডাইনামিক, ধরো আমি একটা প্রোগ্রাম বানাইতে চাই যেটা ফার্স্টে আমাকে জিজ্ঞেস করবে যে কয়জন স্টুডেন্ট আছে, তারপর প্রত্যেকের মার্কস আমাকে জিজ্ঞেস করবে, বললে ও এটাকে একটা অ্যারেতে স্টোর করে আমাকে দেখাবে। ঠিক আছে? সো প্রথম কাজ হচ্ছে কয়টা স্টুডেন্ট আছে সেটা শোনা, মানে এর সাইজ কত সেটা শোনা, সেটা হচ্ছে এন, সেটা আমি আগে জানি না। তো আমি এখানে লিখলাম স্ক্যান এফ পার্সেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি একটা অ্যারেকে শুরুতেই এরকম ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ না করে, কি বলছি, শুরুতেই যদি ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করি তাহলে বাম সাইডে এখানে সাইজ লিখতে হয় না, লিখলেও হয়,
না লিখলেও হয়, না লেখাটাই বেটার। ও নিজেই বুঝে যে সাইজ কত। এখন একটা অ্যারেকে আমি শুরুতেই ইনিশিয়ালাইজ না করে, মানে শুরুতেই এই লিস্টটা না বলে, যদি আমি শুরুতে এই লিস্টটা না দিই তখন কিন্তু সাইজ বলতেই হবে। ঠিক আছে, তখন কিন্তু এখানে সাইজ না বললে ইরর দেখাবে, বলবে যে ইনকমপ্লিট টাইপ। তো এখানে তখন আমার সাইজ বলতে হবে। আমি বললাম লেটস সে ইয়ারতে 5টা নাম্বার আছে। এখন তুমি চাইলে শুরুতেই পুরো লিস্টটা না দিয়ে পরে একটা একটা নাম্বার দিতে পারো। শুরুতে যদি এভাবে লেখো তখন এই অ্যারেটা 5টা এলিমেন্ট ধরার জন্য জায়গা আছে, কিন্তু নাম্বারগুলো কি হবে সেটা দেওয়া নাই। তো তখন তোমার তুমি যদি একটা একটা ভ্যালু দিতে চাও এইভাবে লিখতে হবে যে 0তম ইন্ডেক্সে 6 রাখো, তারপর লেটসে 3 নাম্বার ইন্ডেক্সে 8 রাখো, 1 নাম্বার ইন্ডেক্সে, এবং কোন সিরিয়ালে দিতেছো এটাও ম্যাটার করে না, ইচ্ছা। 1 নাম্বার ইন্ডেক্সে 5 রাখো, তারপর বাট মেক শিওর যে সব কয়টা ইন্ডেক্সে যাতে নাম্বার আসে। 2 নাম্বার ইন্ডেক্সে 9 রাখো, আর আরেকটা বাকি আছে 4 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্সে 11 রাখো। সো দেখো আমি 0তম ইন্ডেক্স একটা রাখছি, 1 নাম্বার ইন্ডেক্সে রাখছি, 2তে রাখছি, 3তে রাখছি, 4-এ রাখছি, 5টা নাম্বারই বসানো শেষ। আমি ইনভ্যালিড কোনো জায়গায় ভ্যালু রাখতে যাব না, তাহলে কিন্তু প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। ধরো 100 নাম্বার ইন্ডেক্সে 8 রাখো, এটা কিন্তু উল্টাপাল্টা বিহেভ করবে, কোনো ইরর হবে না এখানে, রান টাইম ইরর হবে, মানে প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে বা আন আনডিফাইন্ড বিহেভিয়ার দিতে পারে। সো এখন যদি আমি অ্যারেটা প্রিন্ট করি, তাহলে আমি কিন্তু অ্যারেটা দেখতে পাবো যে এই যে 0 নাম্বার ইন্ডেক্সে 6 রাখছিলাম, 1 নাম্বার ইন্ডেক্সে 5 রাখছিলাম, এই জন্য দ্বিতীয়তে আসছে 5। 2 নাম্বার ইন্ডেক্সে 9 রাখছিলাম, এই যে 9। তারপর থার্ড ইন্ডেক্সে রাখছিলাম 8, আর ফোর্থ ইন্ডেক্সে রাখছিলাম 11। সো ওইভাবেই আসছে। সো একটা অ্যারেকে শুরুতে তুমি ওই লিস্টটা লিখে দিতে পারো, তখন বাম পাশে সাইজ লিখলেও হয় না লিখলেও হয়। আর শুরুতে লিস্টটা না দিতে পারো তখন সাইজটা অবশ্যই বলতে হবে, যদি তুমি শুরুতে ভ্যালুগুলো না দাও। আর পরে ওই ভ্যালুগুলোকে তোমার ম্যানুয়ালি একটা একটা জায়গায় বসাতে হবে। আচ্ছা, আমরা একটা ছোট এক্সারসাইজ করি। যে লেটসে আমি একটা অ্যারে বানাতে চাই যেটার সাইজ, এবং আরেকটা জিনিস ওই যে রাইট সাইডে যদি তুমি ভ্যালুগুলো না লেখো, তখন আমি কি বলছি, বাম পাশে সাইজ লিখতেই হবে। আর ডান পাশে যদি তুমি ভ্যালুগুলো লিখে দাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে বাম পাশে সাইজ লিখলেও হয় না লিখলেও হয়। কিন্তু একটা কন্ডিশন বলছিলাম, সাইজ লিখলে অবশ্যই সেটা একটা নাম্বার হতে হবে, কোনো ভ্যারিয়েবল দেওয়া যাবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যদি তুমি ভ্যালুগুলো ডান সাইডে না লেখো, তাহলে অ্যারের সাইজটা ভ্যারিয়েবলও দেওয়া যায়। যেমন এইখানে লেটসে আমি এন লিখলাম, তখন যেটা হবে দেখো এখন কোনো ইরর নেই। তখন যেটা হবে, এই এন এর মান যত, এইখানে এন লেখার কারণে ঠিক তত সাইজের একটা অ্যারে প্রডিউস হবে। আমি যদি এখানে এন এর মান 10 লিখি, তখন আমার 10 সাইজের একটা অ্যারে এই লাইনে ক্রিয়েট হবে। তো এটা কিন্তু বেশ ইউজফুল। ধরো আমি একটা প্রোগ্রাম লিখতে চাই যেটা হচ্ছে এই অ্যারেটা প্রিন্ট করবে, ঠিক আছে, বাট ধরো এরকম করলাম যে n = 10, এরপর n সাইজের একটা অ্যারে বানালাম, বাট রাইট সাইডে অবশ্যই নাম্বারগুলো বলবো না, কারণ আমি এখানে ভ্যারিয়েবল সাইজ দিছি। সো রাইট সাইডে ভ্যালুগুলো বলা নিষেধ। বাট আমি ধরো এরকম চাই যে এই 10 সাইজের অ্যারেতে এক্স্যাক্টলি 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো থাকবে, মানে শুরুর নাম্বারটা হবে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এরকম। সো আমি এই অ্যারেটাকে পপুলেট করতে চাই, এটাকে বলে অ্যারে পপুলেট করা। অ্যারে পপুলেট করা মানে এটার ভিতরে ভ্যালু বসায় দেওয়া। তো মানে একটা এমটি অ্যারে আছে, আমি তার মধ্যে একটা ভ্যালু দিতে চাই। সো এইটা ভাবা যাবে না যে একটা অ্যারে যদি জাস্ট এভাবে ক্রিয়েট করি তাহলে বোধহয় তার মধ্যে শুধু সব জিরো আছে। না, উল্টাপাল্টা ভ্যালু আছে। তুমি একটা অ্যারে যদি বানাও, নট নেসেসারি যে তার ভিতরে এখন ওই 10টা ভ্যালু সব জিরো। না, জিরো করার ওয়ে আছে, বাট বাই ডিফল্ট জিরো থাকে না, মানে উল্টাপাল্টা গার্বেজ ভ্যালু থাকে। এখন তুমি তোমার অ্যারেটাকে 1 থেকে 10 দিয়ে ফিল আপ করতে চাও, তোমার অ্যারের সাইজ 10, তুমি এর মধ্যে ফিল আপ করতে চাও 1 থেকে 10 দিয়ে। তো আমি একটা লুপ লিখি। সো লুপ দিয়ে করবো যেহেতু রিপিটেড কাজ। ইন্ট i = 0, আমি 0তম ইন্ডেক্স থেকে এই n এর আগ পর্যন্ত যাব। কেন লেস দেন এন লিখছি, বিকজ অ্যারের সাইজ হচ্ছে n, মানে 10। সো লেস দেন এন লিখলে 10-এর আগ পর্যন্ত যাবে লুপটা, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর যেহেতু সাইজ 10, ম্যাক্সিমাম ইন্ডেক্স উইল বি
নাইন। সো আই প্লাস প্লাস, আমি এখানে লিখলাম এ আই ইকুয়ালস আই। এরপর আমি অ্যারেটা প্রিন্ট করব। আচ্ছা আমাকে বলো, এই প্রোগ্রামটা রান করলে আমি স্ক্রিনে অ্যারেটার যে এলিমেন্ট গুলা কি কি দেখবো বলো তো, এভাবে যদি লিখি। আর আমার এখানে তো প্রিন্ট করার কোডটা আছেই, এটা হচ্ছে পপুলেট দ্য অ্যারে, তারপর প্রিন্ট দ্য অ্যারে। আমি এই অ্যারেটার কন্টেন্ট কি দেখবো, মানে কি আছে ওর ভিতরে বলো তো। 0 থেকে 9। 0 থেকে 9, রাইট। আমি কিন্তু দেখবো 0 থেকে 9 আছে এখানে, এই যে। বাট আমি তো চাইছিলাম 1 থেকে 10, তাহলে কি করা যায়, কিভাবে লেখা উচিত? তাহলে ধর ওইদিকে ফর লুপে চেঞ্জ করা উচিত, মানে কন্ডিশনটা। মানে এখানে 1 দেওয়া উচিত, এটা বলছো? না না ভাই, ওই যে মানে কি গ্রেটার দেন এন না লিখে ওই যে গ্রেটার লেস দেন আর ইকুয়ালস টু। না, তাহলে তো আমি ওই যে ইন্ডেক্স অ্যাক্সেস করে ফেলতেছি আউট অফ বাউন্ডস, মানে আমার তো এন নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারার কথা না। AI সমান আই হ্যাঁ, প্লাস ওয়ান। এইখানে হচ্ছে i+1 লিখে দিব, যে আমার 0তম ইন্ডেক্সেই 1 থাকবে, 1 ইন্ডেক্সেই 2 থাকবে, 2তেই 3 থাকবে, এরকম। সো আমি যদি এখন রান দিই, এবার ঠিক আছে। মানে ভুলেও তোমার বাইরের ইন্ডেক্স আবার অ্যাক্সেস করা যাবে না, ইন্ডেক্স 0 থেকে 9, বাট তাতে ভ্যালু থাকবে 1 থেকে 10। সো তোমার ভ্যালুটা চেঞ্জ করে দিতে হবে। তারপর ধরো আমি বললাম একটা অ্যারে আছে 10 সাইজের, এর মধ্যে প্রত্যেকটা মানে এক 1 থেকে 10 পর্যন্ত সবার স্কোয়ার থাকবে, মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার এরকম সিরিয়ালি থাকবে। তাহলে এভাবে লিখবো i+1 ইন্টু i+1। তাহলে 0তম ইন্ডেক্সে কে থাকবে? A 0-তে থাকবে, আই এর মান তখন 0, 0+1 হচ্ছে 1, 0+1 হচ্ছে 1, 1 স্কোয়ার। তারপরটা থাকবে 2 স্কোয়ার, এভাবে 9 নাম্বার ইন্ডেক্সে থাকবে থাকবে 10 স্কোয়ার। এই যে দেখো 1 থেকে 10 পর্যন্ত সবার স্কোয়ার এখানে আছে অ্যারেতে। বুঝতে পারছি, অ্যারে সুপার ইউজফুল, মানে তোমার যখন অনেক নাম্বার নিয়ে কাজ করতে হবে, ইউ হ্যাভ টু ইউজ অ্যারে। ঠিক আছে, মানে দ্যার ইজ হার্ডলি এনি প্রোগ্রাম ইউ উইল রাইট যেটা অ্যারে নাই, মানে রিয়েল লাইফ প্রোগ্রাম অবশ্যই অ্যারে লাগবে। সবাইকে বুঝছি এটা? একটু রেসপন্ড করো। আচ্ছা ভাই, ওইদিকে কন্ডিশনে আই ইজ লেস দেন অর ইকুয়াল টু এন দিয়ে যদি করতাম তাহলে কি হইতো? ওই যে তাহলে আমি আই লেস দেন ইকুয়ালস এন হলে আই এর মান লাস্টে কত হতো বলো তো, লুপের লাস্টে এন, লাস্ট ইটারেশনে এন হয়ে যেত। তখন তুমি এখানে 10 হয়ে যেত। আই এর মান তখন হুম। এন হয়ে গেছে। এখন এন নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করা তো নিষেধ, বিকজ তোমার সাইজই এন। তার মানে তোমার ম্যাক্সিমাম অ্যালাউড ইন্ডেক্স হচ্ছে 0 থেকে n-1। সো তুমি এন নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করলে মানে গার্বেজ হবে বা প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, সো এর জন্য এখানে লেস দেন এন হবে, ঠিক আছে। ওকে, এবার আমি একটা প্রোগ্রাম লিখতে চাই, যেটা ওই যে একটু আগে যেটা বললাম, আমাকে ফার্স্টে জিজ্ঞেস করবে কয়জন স্টুডেন্ট আছে, তারপর প্রত্যেকের নাম্বার আমার থেকে, ও যে যে কয়টা স্টুডেন্ট ততবার আমার কাছ থেকে ওদের মার্কস ইনপুট নিবে, নিয়ে ফেললে তারপর ওই নাম্বারগুলো আমাকে অ্যারেতে দেখাবে। সো আমি প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এন। এই ভ্যারিয়েবলটা হচ্ছে লেটস সে নাম্বার অফ স্টুডেন্টস অর দ্য সাইজ অফ দ্য অ্যারে, অর দ্য সাইজ অফ অ্যারে। আচ্ছা, এরপর এখন এটা ইনপুট নিব, এন্ড আমি ধরো ইউজারকে, যেহেতু এটা আমাদের টিচাররা ইউজ করবে, তাকে হেল্প করার জন্য একটু ইনস্ট্রাকশন দিলাম, নাহলে সে বুঝবে না। ধরো বললাম যে এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস। ধরো সে রেজাল্ট বানাইতে পারতেছে না, আমি তাকে একটা প্রোগ্রাম বানাই দিব যাতে সে ইজিলি রেজাল্ট বানাইতে পারে। আচ্ছা, তো সে নাম্বার অফ স্টুডেন্টস ইনপুট দিবে। এরপর আমি তাকে এরপর আমি তাকে প্রত্যেকটা স্টুডেন্টের মার্কস জিজ্ঞেস করব এবং একটা অ্যারেতে স্টোর করতে থাকবো। তো আমার তো আগে অ্যারেটা বানানো লাগবে, ওর কাছে টিচারের কাছে নাম্বার গুলো জিজ্ঞেস করার আগে আমার তো একটা খাতা কলম নিয়ে বসতে হবে, যে যেখানে আমি সবার নাম্বার গুলো লিখবো। তো আমার একটা অ্যারে আগে বানাই নিতে হবে। সো একটা অ্যারে বানাবো, ইন্টিজার অ্যারে,
ধর সেটার নাম হচ্ছে মার্কস, এবং সেটার সাইজ হবে এন, যে কয়টা স্টুডেন্ট ততগুলা এলিমেন্ট। এবার আমি টিচারকে বারবার জিজ্ঞেস করব 0 নাম্বার ইন্ডেক্সের মানে 0th স্টুডেন্টটা কত পাইছে, তারপর ফার্স্ট স্টুডেন্টটা কত পাইছে, সেকেন্ড স্টুডেন্টটা কত পাইছে, এরকম n-1 স্টুডেন্টটা কত পাইছে, এরকম বারবার জিজ্ঞেস করবো। এই যে বারবার জিজ্ঞেস করবো, রিপিটেটিভ, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ইউজ লুপ। সো ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দ্যান n প্লাস প্লাস আই, আমি প্রত্যেকবার লুপে যে কাজটা করবো, ওকে জিজ্ঞেস করবো এই এত নম্বর স্টুডেন্টের মার্কস কত। সো প্রিন্টএফ মার্কস অফ স্টুডেন্ট পার্সন ডি, এবং এটা হচ্ছে আই, মানে পার্সেন্টেজের জায়গায় আই দেখাবো, মানে মার্কস অফ স্টুডেন্ট এত, কত নম্বর স্টুডেন্ট ওই অততম স্টুডেন্টের মার্কস কত। আর তারপর আমি তার কাছ থেকে ওয়েট করব, সে ইনপুট দিবে একটা নাম্বার। এবং এই, আচ্ছা আমার নেটে একটু প্রবলেম হয়েছিল, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আমি আবার স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, সো কোন পর্যন্ত বলছিলাম বলো তো, লুপটা লিখছিলাম। ওকে, সো দেখো, আমি প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম n, which is the number of students or the size of the array। তারপর আমি টিচারকে জিজ্ঞেস করলাম এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস, সে ইনপুটটা দিল, আমি সেই ইনপুটটা ক্যাপচার করে n এর মধ্যে রাখলাম। এবার যেই মাত্র আমি তার কাছ থেকে স্টুডেন্ট কয়জন থাকবে বা অ্যারের সাইজ কত হবে বুঝে গেলাম, আমি একটা অ্যারে বানায় ফেললাম সেই সাইজের। বানায় ফেলার পর আমি তো অলরেডি মার্কস গুলো জানি না, সো এখানে ডেফিনেটলি আমি রাইট সাইডে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিছু লিখবো না। এবার একটা লুপ চালায়ে, লুপ ইউজ করে টিচারকে বারবার জিজ্ঞেস করব যে 0th স্টুডেন্টের মার্কস কত, ফার্স্ট স্টুডেন্টের মার্কস কত, সেকেন্ড ইন্ডেক্স স্টুডেন্টের মার্কস কত, এরকম আপ টু n-1 ইন্ডেক্সের স্টুডেন্টের মার্কস কত, এভাবে বারবার জিজ্ঞেস করব। যেহেতু বারবার করব, এটা আবারও সমস্যা হচ্ছে, দাঁড়াও। আমার ভয়েস কি এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, সো আমি প্রত্যেকবার টিচারকে জিজ্ঞেস করব যে এত নাম্বার স্টুডেন্টের মার্কস বলো, মানে প্রত্যেকবার এই যে আইথ স্টুডেন্ট মানে তম স্টুডেন্টের মার্কস জিজ্ঞেস করবো। সো প্রিন্ট এফ মার্কস অফ স্টুডেন্ট, বা এভাবে লিখি এন, হ্যাঁ মার্কস অফ স্টুডেন্ট পার্সন ডি, এবং এই পার্সন ডিতে বসবে আই, মানে যততম স্টুডেন্টের মার্কস দেখতে চাই সেটা টিচারকে বুঝায় বলবো। এবার সে একটা ইনপুট দিবে, সেটার জন্য আমি স্ক্যানএফ রেডি করলাম। আমি একটা নাম্বার ইনপুট নিব পার্সেন্ট ডি। এবার এই নাম্বারটা ইনপুট নিয়ে আমি কোথায় রাখবো বলো তো, এই জায়গায় কি বসবে, মানে কোথায় স্টোর করবো এটা। টিচার যে নাম্বারটা ইনপুট দিবে কোন একটা পার্টিকুলার তম স্টুডেন্টের মার্কসটা যে ইনপুট দিবে, সেটা আমি কোথায় স্টোর করব? এই আইতে। এই আইতে, মানে অ্যারের তম ইন্ডেক্সে, এবং অবশ্যই এখানে কি দিতে হবে, একটা n%। ঠিক আছে, সো এ তো না মার্কস, এখানে এর নামটা হচ্ছে মার্কস, তাহলেই আমার ডান। ঠিক আছে, মার্কস আই। সো এই লুপটা কি করলো, টিচারের কাছ থেকে সব মার্কস নিয়ে নিয়ে অ্যারেতে স্টোর করলো। এবার ধরো আমি ওই অ্যারেটা দেখতে চাই, সো প্রিন্টিং দ্য অ্যারে, কমেন্ট লিখে দিই প্রিন্টিং দ্য অ্যারে অর প্রিন্টিং দ্য মার্কস অ্যারে। একটা ফর লুপ লিখতে হবে, সব স্টুডেন্টের মার্কস দেখাবে। সো আচ্ছা, এইখানে এন্টার এন্টার দ্য মার্কস অফ স্টুডেন্ট এভাবে লিখি, আর এইখানে লিখি মার্কস অফ স্টুডেন্ট পার্সন ডি ইকুয়ালস পার্সন ডি স্ল্যাশ এন। প্রথম পার্সন দিতে বসবে কততম স্টুডেন্ট, সে হচ্ছে তম স্টুডেন্ট, যেহেতু লুপের মধ্যে করতেছি। আর দ্বিতীয় পার্সন ডি এর জায়গায় বসবে ওই স্টুডেন্টের মার্কস, মানে মার্কস এর ইন্ডেক্স। ঠিক আছে, সো কোডটা দেখো, কারো কোথাও কোনো কোশ্চেন আছে কিনা।
আচ্ছা ভাই, এদিকে যে প্লাস প্লাস আইটা দিচ্ছি এটার কারণে আমাদের জিরোটা ওয়ান হয়ে যাবে না? না না না, এখানে আই এর মান শুরুতে জিরো, পরে কন্ডিশনটা চেক হলো, এরপর ভিতরে ঢুকে গেল, তারপর এখানে আসলো প্লাস প্লাস আই। তো আমি তো এখানে আই এর মান এখন ইউজ করতেছি না, আই এর মান আমি আই প্লাস প্লাস করে বাড়াই, প্লাস প্লাস আই করে বাড়াই সেম, বুঝছি। তারপর আই এর মান আবার এখানে কন্ডিশন দিয়ে চেক করলাম। তো তো এই জায়গাটায় ভাই ওই যে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের ওইটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে না। হ্যাঁ, ওইটার কোনো ইস্যু নাই। প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট ইস্যু হয় যখন তুমি ওই ভ্যালুটাকে ইউজ করতেছো। এখন তুমি এখানে এইটা লিখছো জাস্ট আয়ের মানটা বাড়াইতে, তুমি তো আয়ের মান এখানে ইউজ করতেছো না, মানে অ্যাট দিস ভেরি মোমেন্ট ইউজ করতেছো না, পরে করবা। বাট তুমি যদি কন্ডিশনের মধ্যেই ধরো এইখানেই লিখতা আই প্লাস প্লাস, ধরো এইখানেই লিখলা, তখন কিন্তু প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট ইস্যু হবে, বিকজ দ্যাট ভ্যালু ইজ বিং ইউজ টু ইভ্যালুয়েট দিস এক্সপ্রেশন, সো তখন কিন্তু এটা ইস্যু। বাট আদার দেন দ্যাট তুমি যদি জাস্ট ইনক্রিমেন্ট করো, বাট তাকে কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন না করো, বা কোথাও ডিরেক্টলি এক্সপ্রেশনে কোনো ভ্যালু ক্যালকুলেট করতে ইউজ না করো, প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস ইজ জাস্ট আ চয়েস অফ স্টাইল। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, সো এখন আমরা রান দেই, দেখি আমাদের টিচার ইউজ করতে পারে কিনা। সো জিজ্ঞেস করছে কয়জন স্টুডেন্ট আছে, ধরো তোমরা এখানে কয়জন আছো ক্লাস, পাঁচজন, এক দুই তিন চার পাঁচ, হ্যাঁ। So আমি বললাম পাঁচজন। জিরোতম স্টুডেন্টের মার্কস বলো, ধরো 50-এ এক্সাম নিছি, বললাম প্রথম জিরোতম জন পাইছে 45 জন, 45। তারপরের জন পাইছে 48, তারপরের জন পাইছে 48, তারপরের জন পাইছে লেটস সে 40, তারপরের জন পাইছে 43। সো এই যে পাঁচটা স্টুডেন্টের মার্কস নিলাম, পাঁচটা ইন্ডেক্সের মার্কস নিলাম, এবার এন্টার দিলেই আমার অ্যারেতে স্টোর করছে, এখনো আবার সেই অ্যারেটাই আমাকে প্রিন্ট করে দেখাইছে। আমি একদম যেই সিকোয়েন্সে নাম্বারগুলো দিছিলাম ওই সিকোয়েন্সে নাম্বারগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো অ্যারে ইজ আ কালেকশন অফ নাম্বারস, যেখানে আমরা ভ্যালু স্টোর করতে পারবো। বুঝতে পারছি? দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা। অলরাইট, সো এবার আহ ধরো আমরা আমাদের টিচারকে আর একটু হেল্প করতে চাই। ধরো টিচার সবার মার্কস দেখার পর সে চাচ্ছে সব স্টুডেন্টের মার্কসের সাম দেখতে, যোগফল দেখতে। তখন কি করব? তখন যেটা করব, প্রিন্ট করার মানে প্রিন্ট করা শেষ, এখন সবার সাম দেখার জন্য আবার সবাইকে যোগ করতে হবে। তো আমি একটা ভ্যারিয়েবল নিলাম সাম, যেখানে সবার মার্কসের সাম থাকবে। এবার সবার সাম বের করার জন্য আবার একটা লুপ লিখবো। ঠিক আছে, আবার একটা লুপ লিখলাম, এই লুপে আমি সবার মার্কস যোগ করব। কোথায় যোগ করব? সাম ভ্যারিয়েবলের ভিতর, সাম প্লাস ইকুয়ালস, প্রত্যেকবার আমি আইতম স্টুডেন্টের মার্কসটা অ্যাড করব। সো এই অ্যারের আইতম ইন্ডেক্সের যে নাম্বারটা আছে সেটা অ্যাড করব। হয়ে গেলে এরপর আমি টিচারকে দেখাবো যে সাম অফ মার্কস হচ্ছে এত। সো এখন দেখা যাক। সো আমাকে জিজ্ঞেস করো কয়টা স্টুডেন্ট আছে, আমি লিখছে বললাম 7 জন। আমি বললাম প্রথম জন পাইছে 35, পরের জন 47, পরের জন 39, তারপরের জন 43, তারপরের জন পাইছে হচ্ছে 50, তারপরের জন পাইছে 48, তারপরের জন পাইছে 12। সো সবার মার্কস ইনপুট দিলাম, সবার মার্কস দেখালো, সবার মার্কসের সাম দেখালো। সো অ্যারে হচ্ছে সি প্রোগ্রামিং এর একদম মোস্ট, মানে যে কোনো প্রোগ্রামিং এর একদম মোস্ট বেসিক ডাটা স্ট্রাকচার। এটাকে বলা হয় একটা ডাটা স্ট্রাকচার। যে ডাটা স্ট্রাকচার মানে এমন একটা স্ট্রাকচার যেটা ডাটা স্টোর করতে পারে। এখানে আমরা এই যে নাম্বার স্টোর করছি, নাম্বার ইজ আ ফর্ম অফ ডাটা, তো এগুলো স্টোর হয়েছে। তো এটাই হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার। তো এই ডাটা স্ট্রাকচারের উপর তোমরা যারা সিএসসি পড়তেছো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছো, তোমাদের হচ্ছে আলাদা একটা কোর্সই থাকবে। তো সেখানে অবভিয়াসলি শুধু অ্যারে পড়াবে না, অ্যারে পড়াবে জাস্ট প্রথম দিন। অ্যারে তো সি প্রোগ্রামিং এ পড়ে আসছো, অ্যারে হয়তো পড়াবেই না, আরো অ্যাডভান্সড ডাটা স্ট্রাকচার শেখাবে যেগুলা আরো অ্যাডভান্সড পারপাজে ইউজ হয়, যেমন সেট, প্রায়োরিটি কিউ, কিউ, তারপর হচ্ছে ভেক্টর, তারপর হচ্ছে লিঙ্কড লিস্ট, সার্কুলার লিঙ্কড লিস্ট, ডাবলি সার্কুলার লিঙ্কড লিস্ট, তারপর এভিএল ট্রি, ট্রি, রেড ব্ল্যাক ট্রি,
বাইনারি সার্চ ট্রি, এরকম অনেক ডাটা স্ট্রাকচার আছে, ওই কোর্সে তোমরা এগুলো শিখবা, যেগুলো আরো অ্যাডভান্সড কাজে ইউজ হয়। তো অ্যারে হচ্ছে তার মধ্যে সবচেয়ে বিগিনিং, মানে বিগিনার ডাটা স্ট্রাকচার, যেটাতে জাস্ট কিছু নাম্বার রাখা যায়। আচ্ছা, ওকে। তালহা একটা কোশ্চেন করছিল যে একটা লুপের মধ্যে আমি কিভাবে কোন একটা কি প্রেসের উপর বেস করে একটা প্রোগ্রামকে টার্মিনেট করতে পারি, মানে একটা লুপকে টার্মিনেট করতে পারি। সো সেটা করা হচ্ছে সহজ। আচ্ছা, তোমার কোশ্চেনটা আমি আরেকবার একটু দেখি। যে একটা বলছিল যে হাউ ডু আই ব্রেক আ লুপ ক্লিকিং এন্টার অর আ কি অফ মাই চয়েস। সো আমি একটা এক্সাম্পল দেখাই ডিরেক্ট। সো ধরো একটা ইনফিনিট লুপ লিখলাম, যেটা প্রত্যেকবার আমাকে জিজ্ঞেস করে ডু ইউ ওয়ানা কন্টিনিউ অর এক্সিট, ডু ইউ ওয়ানা কন্টিনিউ অর এক্সিট, প্রেস এন্টার টু কন্টিনিউ, press enter to continue, sorry, let's say q uh, press q to exit। মানে এই লুপটা বারবার আমাকে জিজ্ঞেস করবে তুমি কি কন্টিনিউ করতে চাও প্রোগ্রাম, নাকি কুইট করতে চাও। কিউ প্রেস করলে এক্সিট হবে। তাহলে যেটা বলছে যে কি অফ মাই চয়েস, কোন একটা আমার চয়েস অনুযায়ী কি প্রেস করলে প্রোগ্রামটা কিল হবে। আমি যদি এটা রান, এবং প্রত্যেকবার ও আমার কাছে ওই কি এর জন্য ওয়েট করবে। তো কি ইনপুট নেওয়ার জন্য যেহেতু এখানে ওই যে আহ, তোমার আমরা হচ্ছে ইয়া করব, কি ইনপুট নিব, এবং এন্টার কিও একটা ইনপুট। সো এইখানে স্ক্যানএফ ইউজ না করে আমরা একটা ক্যারেক্টার ইনপুট নিতে চাই। সেটা যদি কিউ হয় তাহলে এই প্রোগ্রাম ক্লোজড। সো যেটা করতে হবে যে আমাদের তাহলে কি ইনপুট নেওয়ার জন্য আরেকটা ফাংশন আছে ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য, যেটাকে বলে গেট চার। সো এই গেট চার ফাংশনটা ইউজ করতে হবে, ঠিক আছে। সো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে গেট চার। এই গেট, এবং শুধু গেট চার না, আর আরো আছে। যেমন আমরা হচ্ছে আচ্ছা, গেট চারটাই সবচেয়ে ইজি। আরো আছে আহ, তোমার গেট সি আছে, বাট গেট সি সিনট্যাক্স একটু কমপ্লিকেটেড। তো আমরা প্রত্যেকবার যেটা করব, ইউজারকে কোশ্চেন করবো তুমি কি কন্টিনিউ করতে চাও নাকি এক্সিট করতে চাও, এটা ইনফিনিট বার করব। যখনই ও কিউ প্রেস করবে এক্সিট করবো, আদারওয়াইজ ওকে আবার জিজ্ঞেস করবো, এরকম। সো এখানে আমরা লিখবো যে আমরা একটা ক্যারেক্টার ইনপুট নিতে চাচ্ছি, সিএইচ, সেটা হচ্ছে এই গেটচার ফাংশন এর আউটপুট। এই গেটচার ফাংশন যেটা করে, এটা কি ইনপুট নেয়, মানে একটা ক্যারেক্টার ইনপুট নেয় ইউজার থেকে, নিয়ে সেটাকে রিটার্ন করে। তো সেটাকে আমরা সিএইচ এর মধ্যে স্টোর করলাম। বাই দ্য ওয়ে, তোমরা ভাইবো না যে আমরা ফাংশন শিখে ফেলছি। আমি জাস্ট ফাংশনের কিছু বেসিক জিনিস তোমাদেরকে বলছিলাম। আমাদের কিন্তু ফাংশনের ক্লাস সামনে আসবে, মানে আমরা অ্যারে শিখবো, তারপর আমরা ফাংশনে যাব। আমাদের সিকোয়েন্সটা হচ্ছে এখন এরকম, আমরা এখন অ্যারে পড়তেছি, তারপর আমরা হচ্ছে ইয়া পড়বো, ফাংশন, তারপর আবার অ্যারেতে ব্যাক করব, টু ডি অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমরা এখন যেগুলো পড়তেছি এগুলো সব ওয়ান ডি। তো টু ডি অ্যারে যেমন ম্যাট্রিক্স বা থ্রি ডি অ্যারে, এরকম যে কোনো ডাইমেনশনাল অ্যারে বানানো যায়। তো সেই অ্যারে রিলেটেড আরো জিনিসপত্র দেখবো। তারপর আমরা হচ্ছে আবার তোমার ফাংশন, আবার ফাংশনেই ব্যাক করব, রিকার্সিভ ফাংশন পড়ব। এইগুলো হয়ে গেলে ততদিনে আমরা হচ্ছে লুপ, তারপর এন ডাইমেনশনাল অ্যারে, মানে যে কোনো ডাইমেনশনাল অ্যারে, আর যে কোনো ধরনের ফাংশন, এগুলো লেখায় এক্সপার্ট হয়ে যাব। এরপরে হচ্ছে গিয়ে আমরা পয়েন্টার শেখা শুরু করব। অ্যান্ড পয়েন্টারের সাথে সাথে যে কনসেপ্টগুলো আসবে, এই পয়েন্টার আবার অ্যারের সাথে খুব রিলেটেড। এই পয়েন্টার আর অ্যারে মিলাই এরপর পড়তে থাকবো, পয়েন্টার অ্যারের মিক্সড কনসেপ্টের প্রবলেম। তারপর হচ্ছে পয়েন্টারের সাথে সাথে এরপর আসবে স্ট্রিং। এইভাবে হচ্ছে আমরা সামনে আগাবো, পয়েন্টার, তারপর স্ট্রিং, তারপর হচ্ছে এরপর আসবে স্ট্রাক্ট ইউনিয়ন, তারপর আসবে ফাইলস। এইভাবে হচ্ছে আমরা সেই প্রোগ্রামিংটা শিখবো, ঠিক আছে। আমি কিন্তু এক্সট্রিমলি ডিটেলসে পড়াচ্ছি। এক্সট্রিমলি ডিটেলস এই কারণে যে তুমি যদি আমার এই ভিডিওগুলো দেখে শিখে ফেলো, মানে আমার এই ক্লাসগুলো থেকে শিখো, তুমি ইউনিভার্সিটির সব পারবা, মানে তোমার কাছে সব অ্যাসাইনমেন্ট ইজি লাগবে, যে কোনো এক্সামের যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবা। মানে অনেক আছে যে ডিটেলসে যায় না, জাস্ট বেসিক জিনিসগুলো দেখ। আচ্ছা, একটু দাঁড়া, আমার একটু দরজা খুলতে হবে।
আচ্ছা, সো যেটা বলছিলাম যে অনেকে কিন্তু ডিটেলসে যায় না। তো ডিটেলসে না যাওয়ার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তখন স্টুডেন্ট এক্সপ্লোর করতে পারে অনেক। আর তোমার যেহেতু একদম অ্যাবসোলুট বিগিনার, আমি ট্রাই করলাম যে এখানে যতটা ডিটেলসে দেখানো যায় সবকিছু, মানে যত কর্নার কেস থাকতে পারে, যত ভ্যারিয়েশন থাকতে পারে, সবই দেখাই দিচ্ছি। যারা একটা টেক্সট বুক ফলো করতে চাও ক্লাসের সাথে, আমি বলবো যে একটা বই আছে, টিচ ইয়োরসেলফ সি বাই হার্বার্ট স্কিল্ড। তো ওর এই বইটা যে কোনো লাইব্রেরিতে পাওয়া যায়, উত্তরাতেও, রাজলক্ষ্মীতে, বিভিন্ন দোকানে পাওয়া যায়। ওইটা একটু সাথে সাথে পড়তে হবে। আহ, বাংলাদেশি কোনো বই না পড়াই ভালো। হার্বার্ট স্কিল্টের বইটা হচ্ছে খুবই রিগোরাস ভাবে লেখা আর খুবই এক্সট্রিমলি ডিটেলড। তো ওইভাবে পড়লে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি সি এর মাস্টার হইতে পারবে। বাংলাদেশি বই পড়লে ধরো তুমি বেসিক, মানে স্কুল কলেজের পোলাপান যতটুকু জানে ওইটুকু বুঝবা। বাট তোমার যদি অনেক ডিটেলস শিখতে হয়, ইউনিভার্সিটি এক্সামে ভালো করতে হয়, অ্যান্ড লাইফ লং একটা স্কিল অ্যাকোয়ার করতে হয় সি প্রোগ্রামিং এ, তাহলে তোমার একটা ভালো বই পড়তে হবে। আর আমি এই যে ডিটেলসে পড়াচ্ছি, আহ মানে এখন ঠিক আছে, বাট এরপরে তুমি যখন অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখবে তখন তুমি দেখবা যে নিজেই ঘেটে ঘেটে পড়তে পারতেছো, তখন আর আমার হেল্প লাগবে না। মানে তুমি নিজেই তখন বই পড়ে বা অনলাইন রিসোর্স ঘেটে তুমি জিনিসপত্র শিখতে পারবা। ঠিক আছে। আচ্ছা, তো এখন ওই যেটা বলছিলাম, এখানে আমরা এই যে গেট চার্ট দিয়ে একটা ইয়া তোমার ক্যারেক্টার ইনপুট নিব। এরপর আমি চেক করব এই ক্যারেক্টারটা যদি কিউ হয়, তাহলে আমরা ব্রেক করবো এই লুপ থেকে, আদারওয়াইজ করব না। আদারওয়াইজ আমি আবার লুপ দেখবো। সো এইটাই। এখন আমি যদি এটা রান করি, কি ব্যাপার? সো ডু ইউ ওয়ান্ট কন্টিনিউ আর এক্সিট, প্রেস কিউ টু এক্সিট। আচ্ছা, এখানে একটা স্ল্যাশ এন দেওয়া উচিত। সো ডু ইউ ওয়ান্ট কন্টিনিউ আর এক্সিট, প্রেস কিউ টু এক্সিট। সো আমি ধরো কিবোর্ডে এন্টার চাপ দিলাম, আবার জিজ্ঞেস করতেছি। ডাব্লু চাপ দিলাম, আবার জিজ্ঞেস করতেছি। ঠিক আছে। আচ্ছা, এখানে ডাব্লু চাপ দিলে কেন দুইবার আসলো? ওই স্ল্যাশ এর একটা ইস্যু আছে। যেটা করা যায়, এটা হচ্ছে, আচ্ছা স্ক্যানএফ দিয়ে করি, স্ক্যানএফ দিয়েও করা যাবে এটা। শুনি, এই জিনিসগুলো খুব ফালতু এখানে, এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। স্ক্যানএফ দিয়ে করি। সো ডু ইউ ওয়ান্ট কন্টিনিউ এক্সিট, আমি লেটস সে ডাব্লু দিলাম, আবার দুইটা আসছে কেন দেখি। এইচ আর, ও আচ্ছা, স্ক্যানএফ ইউজ করাই যাবে না, আরো বড় ডিজাস্টার হবে তাহলে। গেট চার, সো ডাব্লু দিলাম। আহ পরের এন্টারটা থেকে গেছে, ওইটাকে খাওয়ার জন্য একটা দামি গেট চার লাগবে। হ্যাঁ, হুম, এটা মনে হয় আগেও দেখেছিলাম যে একটা দামি গেট চার দিতে হয়। এগুলো আর একটু পরে বুঝবো, এই দামি গেট চার কেন দেওয়া লাগলো। এগুলো আমরা যখন ফাইল পড়বো, স্ট্রিমস পড়বো, ফাইলে একটা টপিক আছে স্ট্রিমস, ইনপুট স্ট্রিম, আউটপুট স্ট্রিম। ওইখানে আমরা দেখবো যে এই আউটপুট স্ট্রিম কিভাবে কাজ করেন, কেন এইসব ইস্যু হয়। আচ্ছা, সো জিজ্ঞেস হচ্ছে কন্টিনিউ আর এক্সিট। আমি আহ, তোমার লেটস সে ডাব্লু প্রেস করলাম, আবার জিজ্ঞেস হচ্ছে, এক্স প্রেস করলাম, আবার জিজ্ঞেস করছে, ওয়ান দিলাম, টু দিলাম, বারবার জিজ্ঞেস করছে। যেই কিউ দিয়ে এন্টার দিব, প্রোগ্রাম ক্লোজড। ঠিক আছে। সো এইভাবে আমরা একটা পার্টিকুলার ক্যারেক্টার দিয়ে একটা লুপ থেকে ব্রেক করতে পারি। ঠিক আছে। ওই যে সিম কোম্পানির মেসেজ গুলো থাকে না যে এটার জন্য এত চাপুন, এই ওইভাবেই এখানে একটা লুপ সেট করা আছে, বারবার তোমাকে বলতে থাকবে যে তুমি যদি দুই চাপো তাহলে এইটা হবে, তিন চাপো এটা হবে, বাট যদি তুমি জিরো চাপো তাহলে এটা ক্লোজ হবে। সো ওইখানে জাস্ট একটা লুপ আছে। ঠিক আছে। তাহলে কি বুঝতে পারছো? আচ্ছা, সো আমি ক্লাসটা শেষ করার আগে, এন্টার কি দিয়ে এক্সিট করতে চাইলে ওইটা একটু ট্রিকি। এন্টার কি দিয়ে যদি এক্সিট করতে চাই, সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে এরকম করতে হবে যে এন্টার কি দিয়ে করতে চাইলে সেক্ষেত্রে তোমার একটা ডিসিশন নিতে হবে, সেটা হচ্ছে যে এন্টার, মানে ধরো
এরকম যে শুধু মানে আহ, মানে প্রোগ্রামটা এরকম করা যায়। কারণ আমার ওই যে এন্টারের আসলে একটা ইস্যু কি, যে কোনো কি ইনপুট দিতেই তোমার এন্টার চাপাই লাগে। তো এখন ওই এন্টারটা চাপলে কি ক্লোজ হবে নাকি ইয়া হবে, ওইটা কিন্তু ডিসাইড করা টাফ। সো যেটা করতে পারি সেটা হচ্ছে যে এরকম একটা, মানে আমি একটা কোড লিখি, না বুঝলে এখন সমস্যা নেই, পরে বুঝবা। যে স্ল্যাশ এন হয় তাহলে ব্রেক, আর এলস। আচ্ছা, এটা কারেক্ট। এখন এক্সপ্লেন করার মতো এনার্জি আমার নাই, বাট আমি আহ তুমি কোডটা দেখে রাখো, এটা আমি পরে ফাইলে গিয়ে এক্সপ্লেন করব। এইটা কাজ করবে, ঠিক আছে। আমি যদি যে কোনো কি প্রেস করি তাহলে এন্টার দিতে হয় সাথে, আহ, আর যদি শুধু এন্টার দিই তাহলে ক্লোজ হয়, ঠিক আছে। কোডটা আমি এটা তোমাদের একটা এক্সারসাইজ হিসেবে দিলাম, বাসায় চিন্তা করো যে এটা কেন কাজ করছে, ঠিক আছে। এইটা এটা কাজ করে। তো এইটা কেন কাজ করে আমি নেক্সট ক্লাসে বুঝাবো না, অথবা বাসায় তুমি নিজে একটু চিন্তা করো যে কিভাবে আমি মাথায় এত দ্রুত পেয়ে গেলাম যে এইভাবেই হবে। খুব একটা কঠিন না। মানে আমি যদি একটু হিন্ট দেই, আমি এখানে চেক করছি, মানে প্রথম গেটচারের পর আমি চেক করছি যে এটা এন্টার কিনা, তার মানে এইটাই এন্টার, কুইট হওয়ার, তাহলে এই যে ব্রেক করছি। আর প্রথমটা যদি এন্টার না হয় তাহলে এটা এন্টার ছাড়া অন্য কোনো কি, মানে ধরো কিউ এক্স, তাহলে সেইটার পরে তো আরেকটা এন্টার আসছে, সেইটা একটা ডামি গেটচারের মধ্যে চলে যাবে, ঠিক আছে, যেটা কোনো ইউজ নেই। বাকিদের আই থিঙ্ক এখনই ফোকাস করার দরকার নেই এটাই। এটা আমরা পরে গেট চার, গেট সি, গেট এস, এরকম আরো কিছু ফাংশন আছে ফাইলে পড়বো। আচ্ছা, ক্লাসটা শেষ করার আগে আমি একটু একটা জিনিস ডিসকাস করতে চাই, যে আমাদের আহ, মানে কিরকম প্রোগ্রেস হয়েছে, এন্ড সামনে আহ, কি কি বাকি আছে, সামনে কি কি বাকি আছে ওইটাই বলি, সো দ্যাট তোমার একটা আইডিয়া থাকে যে আমরা কোথায় আছি। সো আমরা এখন হচ্ছে রাইট নাও অ্যারে স্টার্ট করছি। অ্যারে রিলেটেড আরো প্রবলেম দেখাবো, আরো ক্লাস, আরেকটা ক্লাস লাগবে। তারপর আমরা আবার চলে যাব ফাংশনে। ফাংশনে চলে যাওয়ার পর এরপর আমরা আবার অ্যারেতে ব্যাক করব, এবং তখন আমরা পড়বো মাল্টি ডিমেনশনাল অ্যারে। মাল্টি ডিমেনশনাল অ্যারে পড়ে এরপর আমরা আবার ফাংশনে ব্যাক করব, ফাংশন রিভিজিটেড। এবং এইখানে আমরা হচ্ছে রিকারশন নামে একটা টপিক শিখবো, রিকারশন নামে একটা টপিক শিখবো। তারপরে হচ্ছে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা শিখবো, এই অ্যারে ফাংশন। তারপর মানে বেশিরভাগ প্রবলেমই তখন ম্যাথমেটিক্যাল হবে, যেমন একটা প্রাইম নাম্বার বের করতে হবে অ্যারে ইউজ করে, বা কোন একটা নাম্বার প্রাইম কিনা বের করতে হবে। 1 থেকে 100 পর্যন্ত যত প্রাইম আছে সবাইকে বের করতে হবে ইউজিং সিভ অফ ইরাটোস্থেনিস। তারপর হচ্ছে ধরো একটা অ্যারের মধ্যে সবচেয়ে বড় নাম্বার কোনটা, একটা অ্যারের মধ্যে সবচেয়ে ছোট নাম্বার কোনটা, তারপর একটা অ্যারের সব নাম্বারের সাম কত, মিন কত, মিডিয়ান কত, মোড কত, এগুলো বের করতে হবে। তারপর এরকম বিভিন্ন জিনিস, তো এগুলো ম্যাথমেটিক্যাল হবে। ম্যাথমেটিক্যাল এবং ফাংশন ইউজ করেও ধরো ফ্যাক্টোরিয়াল বের করা, পাওয়ার বের করা ইউজিং আ ফাংশন। সো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম শিখবো আগের যে কয়টা টপিক শিখছি, লুপ, অ্যারে, ফাংশন, সব, এবং রিকারশন, সবকিছু নিয়ে। এরপর আমাদের জিনিসগুলা মানে আমাদের পড়াশোনাটা একটু অন্যদিকে যাবে, সেটা হচ্ছে এরপর আমরা শিখবো পয়েন্টার। পয়েন্টারের পর আমরা শিখব পয়েন্টারের সাথে আমাদের এই পয়েন্টার প্লাস অ্যারে, এটাও শিখতে হবে। তারপর আমরা শিখবো স্ট্রিং। তারপর আমরা শিখবো স্ট্রিং ফাংশনস, মানে ফাংশন প্লাস স্ট্রিং মিলায়ে বেশ কিছু জিনিস আছে, মানে স্ট্রিং রিলেটেড বিভিন্ন ফাংশন লেখা, বা পয়েন্টার রিলেটেড। মানে সামনের দিকে গিয়ে সব কনসেপ্ট মিক্স হয়ে যাবে, মানে তখন তুমি সব কিছু ইউজ করবা। আর এরপরে আমরা স্ট্রিং ফাংশন পয়েন্টারের পর পড়া শুরু করবো ফাইলস। ফাইলস এর সাথে হচ্ছে স্ট্রিমস, ইনপুট স্ট্রিম, আউটপুট স্ট্রিম। তারপর ফাইলে কিভাবে লেখে, ফাইল থেকে কিভাবে রিড করে, মানে আমি একটা প্রোগ্রাম ইউজ করে একটা ফাইলে লিখতে পারবো, বা একটা ফাইল ডিলিট করতে পারবো, এরকম ফাইল বানাইতে পারবো, এটসেট্রা। তারপর হচ্ছে আহ এরপর আমরা পড়বো স্ট্রাকচার, ইউনিয়ন, বিটফিল্ড, বিটফিল্ড, সরি, বিট বিট ওয়াইজ, সরি, বিট ম্যানিপুলেশন। এইরকম একটা সিকোয়েন্সে যাবে। এরপর আমাদের সি প্রোগ্রামিং মোটামুটি শেষ হয়ে যাবে। লাস্টে আরেকটা টপিক আছে, প্রিপ্রসেসর ডাইরেক্টিভস।
এগুলা খুব অ্যাডহক টপিক, ছোটখাটো জিনিস। আর এরপরে হচ্ছে আমরা ওই যে বেসিক সি প্লাস প্লাস যেটা বলছিলাম, যে আমরা এরপর সি প্লাস প্লাসও শিখবো, বেসিক যতটুকু লাগে প্রবলেম সলভিং এ ওগুলো। আর এরপর আমাদের শুধু প্রবলেম সলভিং এর উপরেই ক্লাস থাকবে। আর তখন আমরা আর কোনো টপিক পড়বো না, আমরা তখন পুরো ল্যাঙ্গুয়েজটা জানি, এখন জাস্ট প্রোগ্রাম মানে প্রবলেম দেখবো, প্রোগ্রাম লিখবো, এরকম থাকবে। তো সামনে আমাদের আরো অনেক কিছু আছে। আচ্ছা, আমিও এটা লিখে রাখলাম, তাহলে আমারও মাথায় থাকবে যে কখন কি পড়াইতে হবে, সিকোয়েন্সে থাকা যাবে। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আমি ক্লাসটা এন্ড করতেছি, আর রেকর্ডিং আমি গ্রুপে দিয়ে দিব। যারা একটু পিছায় আছি বা আগে ক্লাস মিস করছে, প্লিজ রেকর্ডিং দেখে বাসায় প্র্যাকটিস করে ফেলো, ঠিক আছে? ওকে।